চাঁদনির চোখে পানি জমে এলো। চোখের অবাধ্য পানিগুলো লুকানোর জন্য চাঁদনি নূরের থেকে চোখ ফিরিয়ে নিল। নূর ঝাঝালো কণ্ঠে চাঁদনিকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি আমার রুমে কি করছো চাঁদ? চাঁদনি চোখর অবাধ্য পানিগুলোকে কোনো রকমে সামলিয়ে মুখে জোরপূর্বক হাসি ঝুলিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, এই রুমটা তো এখন থেকে আমার ও নূর ভাইয়া। আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার সব কিছুতেই আমার অর্ধেক ভাগ আছে। নূর কিছুটা মলিন হাসি দিয়ে বলল, সব কিছুতে তোমার অর্ধেক ভাগ থাকলে ও আমার মনে তোমার ভাগ শূন্য। আমার পুরো মন জুড়ে শুধু রোজের বসবাস। সেখানে সেকেন্ড পার্সনের অস্তিত্ব ভিউহীন। কথাগুলো বলেই নূর কাবার্ড থেকে ড্রেস নিতে ব্যস্ত হয়ে পড়ল। চাঁদনি চোখে হাজারো নোনা জল নিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে নূরকে ঝাপটে ধরে বলতে, একদিন তোমার পুরো মন জুড়ে শুধু এই চাঁদের বসবাস থাকবে। এক সেকেন্ডের জন্যেও তুমি আমার থেকে চোখ সরাতে ভয় পাবে। সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখবে। তোমার বুকে পরম যত্নে আমাকে আগলে রাখবে। ভালোবাসার ৭ রং দিয়ে তুমি আমায় ভালোবাসবে। আমাকে হারানোর ভয় তোমাকে কুড়ে কুড়ে খাবে। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসে তুমি বেঁচে থাকার কারণ খুঁজে পাবে। আমার থেকে একটু দূরে গেলেই তোমার নিঃশ্বাস আটকে আসবে। আমি কাছাকাছি থাকলে তোমার হার্টবিট দ্রুত গতিতে বিট করবে। হার্টবিটের এই অসহ্য যন্ত্রণা তুমি সহ্য করতে না পেরে আমার কাছে এসে ধরা দিবে। আমার চুলের স্মেলের টানে তুমি মাতাল হয়ে আমার কাছে ছুটে আসবে। উন্মাদের মতো ভালোবাসবে তুমি আমায়। আমি ওই দিনটার অপেক্ষায় থাকব নূর ভাইয়া। তবে ভয় হয় ওই সুখের দিনটা দেখার আগেই না আমি চোখ বুজে ফেলি। আমার কপালে আবার বেশি সুখ সহ্য হয় না। নূর কাবার্ড থেকে ছুঁড়ে ছুঁড়ে সব ড্রেস বেডের উপর ফেলছে। দেখেই বোঝা যাচ্ছে খুব বিরক্ত সে। চাঁদনি বেড থেকে উঠে নূরের পাশে দাঁড়িয়ে নরম স্বরে বলল, কি হয়েছে নূর ভাইয়া? এত বিরক্তি নিয়ে কি খুঁজছ? নূর বিষণ্ণ মন নিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, আমার অ্যাশ কালারটি শার্টটা খুঁজে পাচ্ছি না। শার্টটা রোজ আমাকে গিফট করেছিল। ইদানিং আমার পছন্দের জিনিসগুলো আমার থেকে হারিয়ে যাচ্ছে। কথাগুলো বলেই নূর কাবার্ডের ২ নম্বর ড্রয়ারটা খুলে মুহূর্তেই চোয়াল শক্ত করে চাঁদনির দিকে তাকিয়ে বলল, তোমার জামা কাপড় আমার কাবার্ডে কেন? এখনই সরাও বলছি। এই পুরো কাবার্ড আমার। এখন থেকেই শুরু করে দিয়েছ আমার সবকিছুতে দখল দেওয়া? চাঁদনি মলিন হেসে বলল, ওই যে একটু আগে বললাম অর্ধেক অর্ধেক। নূর চোখ লাল করে চাঁদনির থেকে চোখ সরিয়ে কাবার্ড থেকে চাঁদনির যত শাড়ি আর জামা কাপড় আছে সব এক এক করে পাগলের মতো ছুঁড়ে ছুঁড়ে ফ্লোরে ফেলছে। আর মৃদু চিৎকার দিয়ে বলছে, অর্ধেক মাই ফুট। এটা শুধু আমার কাবার্ড। আমি আমার কোনো কিছুতেই কাউকে ভাগ দিতে পারবো না। দরকার হলে আরেকটা কাবার্ড কিনে আনব। এইটাতে যে যার ইচ্ছে মতো শাড়ি আর জামা কাপড় রাখবে। চাঁদনি থম মেরে দাঁড়িয়ে নূরের পাগলামি দেখছে। এত হ্যান্ডসাম ছেলেটাকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে সে কি পরিমাণ বদরাগী। চাঁদনি কিছু বলছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরের পাগলামি দেখছে। চাঁদনির সব জামা কাপড় ছুঁড়ে মেরে নূর এবার শান্তি হয়েছে। কিছুটা হাঁফিয়ে নূর খাটের উপর বসে পড়ল। রাগে নূরের ফর্সা মুখটা লাল হয়ে গেছে। চাঁদনি আর দাঁড়িয়ে না থেকে প্রথম কাবার্ডটা খুলে খুব ভালোভাবে চোখ বুলিয়ে নূরের টি শার্টটা খুঁজছে। কাবার্ডের একটা কোনায় টি শার্টটা পড়ে আছে। চাঁদনি তাড়াতাড়ি করে টি শার্টটা নিয়ে নূরের সামনে ধরল। টি শার্টটা চোখের সামনে দেখে নূর দারুণ খুশি। নূর মুচকি হেসে খপ করে চাঁদনির হাত থেকে টি শার্টটা নিয়ে এক ঝটকায় টি শার্টটা পরে নিল। ফর্সা শরীরে অ্যাশ কালারটা ফুটে আছে। এই মুহূর্তে চাঁদনির খুব ইচ্ছে করছে নূরের গাল দুটো টেনে দিতে। নূর টি শার্টটা পরে মুখটা গোমরা করে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল,
ব্ল্যাক কালার ট্রাউজারটা খুঁজে দাও তো। আমি খুঁজে পাচ্ছি না। চাঁদনি আবার ট্রাউজার খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। ট্রাউজারটা ও কাবার্ডের একটা কোনায় পড়ে আছে। ট্রাউজারটা হাতে নিয়ে চাঁদনি আবার নূরের সামনে দাঁড়াল। নূর হাসি মুখে ট্রাউজারটা হাতে নিয়ে বারান্দায় চলে গেল। টি শার্ট না হয় চাঁদনির সামনে পরা গেছে, কিন্তু ট্রাউজার তো আর চাঁদনির সামনে পরা যাবে না। তাই সে বারান্দায় চলে গেল। ওইদিকে চাঁদনি কাবার্ড গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। নূরের সবগুলো ড্রেস চাঁদনি খুব যত্ন করে কাবার্ডে গোছাতে লাগল। নূরের কথা মতো চাঁদনি ওর জামা কাপড়গুলো কাবার্ড থেকে সরিয়ে খাটের উপর ভাঁজ করে রাখছে। নূর ট্রাউজার পরে মাথাটা নিচু করে চাঁদনির সামনে দাঁড়িয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, সরি চাঁদ, খুব রুড বিহেভ করেছি তোমার সাথে। কালই আমি একটা নতুন কাবার্ড নিয়ে আসব তোমার জন্য। তুমি তোমার ড্রেস খুব যত্ন সহকারে গুছিয়ে রাখতে পারবে। চাঁদনি শাড়ি গুছাতে গুছাতে মুখটা কালো করে নূরকে উদ্দেশ্য করে বলল, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। আমি জানি তুমি খুবই পচা আর বদরাগী একটা ছেলে। কোনো রসকস নেই তোমার মধ্যে, একঘুয়ে তুমি। নূর তেরে এসে চাঁদনির মুখোমুখি দাঁড়িয়ে বলল, এই কি বললে তুমি? আমি পচা, বদরাগী, একঘুয়ে? চাঁদনি মুখটা গোমরা করে বলল, তুমি খুব বদরাগী, খুব খারাপ একটা লোক। আমি বদরাগী না? দাঁড়াও, এখনই দেখাচ্ছি মজা। কথাটা বলেই নূর বেড থেকে বালিশ নিয়ে চাঁদনির মাথায় হালকা মারতে লাগল। চাঁদনি ও হাসতে হাসতে বেডের উপর থেকে আরেকটা বালিশ নিয়ে নূরের মাথায় মারতে লাগল। পুরো বেড জুড়ে ওদের ছুটাছুটি শুরু হয়েছে। দুইজনই বাচ্চাদের মতো নিজেদের মধ্যে খুনসুটিতে লেগে পড়েছে। নূর হাসছে আর চাঁদনি পুরো শরীরে বালিশ দিয়ে মারছে। চাঁদনি ও খিলখিল করে হাসছে আর নূরের মাথায় বালিশ দিয়ে ছুড়াছুড়ি করছে। এক পর্যায়ে দুজনের হাতের দুটো বালিশ থেকেই তুলো উড়তে শুরু করল। পুরো রুম জুড়ে ধুলোর মতো তুলো উড়ছে। চাঁদনি আর নূর দুজনেই সাদা ভূত হয়ে গেছে। দুজনের পুরো শরীরে তুলো ছড়াছড়ি করছে। অন্ধকারে ওদের দুইজনকে দেখলে যে কোনো কেউ ভয় পেয়ে যাবে। বালিশের কুশনটা ফেলে চাঁদনি আরেকটা বালিশ হাতে নিয়ে নূরের মাথায় ওম মধ্যম শুরু করল। নূর ওর আশেপাশে আর কোনো বালিশ খুঁজে পাচ্ছে না। তাই সে এবার চাঁদনির হাত থেকে বালিশটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছুতেই সে সফল হতে পারছে না। চাঁদনি হাতের পিছনে বালিশটা লুকিয়ে রেখেছে। তাই এবার ছুটাছুটির পরিমাণটা আরও বেশি বেড়ে গেল। চাঁদনি এবার খাট থেকে নেমে পুরো রুমে ঘুরছে আর খিলখিল করে হেসে বলছে, লুজার লুজার, নূর ভাইয়া লুজার। নূর চাঁদনির পিছু দৌড়াচ্ছে আর বলছে, চাঁদ খুব খারাপ হচ্ছে কিন্তু। তুমি আমাকে লুজার বলছো কেন? চাঁদনি দৌড়াচ্ছে আর পিছনের দিকে তাকিয়ে ভেংচি কেটে বলছে, লুজারকে তো লুজারই বলবো। সাহস থাকলে আমার হাত থেকে পিলোটা ছিনিয়ে নিয়ে দেখাও। নূর হু হা করে হেসে বলল, এটা আমার বাঁ হাতের খেলা চাঁদ। ওকে, তাহলে শুরু হয়ে যাও। যদি আমি জিতি তবে কিন্তু আমি যাই বলবো, তোমাকে তাই শুনতে হবে। রাজি বলো? নূর একটা শয়তানি হাসি দিয়ে বলল, ওকে রাজি। যদি আমি জিতি তাহলে আমি যা বলবো তোমাকে ও তা শুনতে হবে। চাঁদনি বুঝে গেছে নূর কি কন্ডিশন দিতে পারে। চাঁদনি মনে মনে বিড়বিড় করে বলল, আমি জানি নূর ভাইয়া, তুমি আমার থেকে বিচ্ছেদ চাইবে, তাই এমন শয়তানি হাসি দিয়েছ। আমি ও কিন্তু কম যাই না। যে কোনো মূল্যেই হোক আমি জিতে আমাদের বৌভাতের অনুষ্ঠানটা কালকের মধ্যেই সেরে ফেলব। চাঁদনি এবার দৌড় থামিয়ে হাতের পিছনে পিলোটা লুকিয়ে হাঁফাতে হাঁফাতে নূরকে উদ্দেশ্য করে বলল, নূর ভাইয়া আমি ও তোমার শর্তে রাজি। চলো শুরু হয়ে যাক আমাদের কম্পিটিশন।
দুজনের মধ্যে যেই জিতি তার কথা কিন্তু সত্যি সত্যি শুনতে হবে। আমি খুব সিরিয়াস। নূর ও কিছুটা হাঁফিয়ে বলল, আমিও সিরিয়াস। তোমার চেয়ে ওভার সিরিয়াস আমি। চলো শুরু হয়ে যাক। চাঁদনি আর দেরি না করে রুম থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে বাড়ির সদর দরজা পেরিয়ে বাড়ির বাগানে চলে এলো। ড্রয়িং রুমের সবাই হাঁ করে তাকিয়ে আছে। চাঁদনির পিছু পিছু নূর ও রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে বাগানের দিকে ছুটল। বাড়ির সবাই এবার মুখটা বন্ধ করে চোখগুলো বড় বড় করে রেখেছে। মনে হচ্ছে চোখের সামনে ভূত দেখছে। আয়মন, নীর আর সোহানি নূরের পিছু পিছু ছুটল। কি হচ্ছে না হচ্ছে ওরা বুঝার চেষ্টা করছে। চাঁদনি খিলখিল করে হেসে বাড়ির বাগানে বড় বড় পা ফেলে দৌড়াচ্ছে। নূরও জোরে জোরে হেসে চাঁদনির পিছু ধাওয়া করছে। চাঁদনি সোজা না দৌড়ে গোল গোল হয়ে দৌড়াচ্ছে। চাঁদনি কিছুক্ষণ দোলনাকে কেন্দ্র করে দৌড়াচ্ছে তো কখনো ফুল গাছের বেষ্টনীকে কেন্দ্র করে দৌড়াচ্ছে, যার কারণে নূর কিছুতেই চাঁদনিকে ধরতে পারছে না। বারবার চাঁদনি হাত থেকে ফসকে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে থাকা আয়মন, নীর আর সোহানিকে দেখে চাঁদনি দৌড়ে গিয়ে ওদের পিছনে লুকিয়ে পড়ল। নূর ও হন্য হয়ে চাঁদনিকে ধাওয়া করে, যেই না চাঁদনিকে খপ করে ধরতে যাবে অমনি চাঁদনি ওর জায়গা থেকে সরে ওদের তিনজনকে কেন্দ্র করে গোল গোল হয়ে ছুটা শুরু করল। সোহানি কিছুটা হয়রান হয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, কি হচ্ছে কি চাঁদ? এভাবে ছোট বাচ্চাদের মতো দৌড় ঝাঁপ করছিস কেন? নীর এবার সোহানির কথা টেনে নিয়ে নূরকে উদ্দেশ্য করে বলল, নূর, এসবের মানে কি? চাঁদের পিছনে এভাবে লেগেছিস কেন? হচ্ছেটা কি এসব? আয়মন কিছুটা বিরক্ত হয়ে নীর আর সেহানিকে উদ্দেশ্য করে বলল, উফ, যা হচ্ছে হতে দাও না, আমার তো ভালোই লাগছে। দুই বাদরের দৌড় ঝাঁপ দেখতে। চাঁদনি আর নূর কিছুটা রেগে আয়মনের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল, আয়মনের বাচ্চা। আয়মন ৩২ পাটি বের করে বলল, বাদরের মতো দৌড় ঝাঁপ করলে বাদরই তো বলবো, তাই না? চাঁদনি আর নূর কোমরে হাত দিয়ে চোখ লাল করে আয়মনের দিকে তাকিয়ে বলল, এটা একটা গেম। বাদরের বাদর আমি না। আয়মন কিছুটা অবাক হয়ে বলল, এটা আবার কেমন গেম? আমিও খেলতে চাই এই গেম। নূর আয়মনকে হালকা ধাক্কা দিয়ে বিরক্তি নিয়ে বলল, সর তো সর, খেলতে দে আমাদের। এই খেলাটার উপর অনেক কিছু নির্ভর করছে। কথাটা বলেই নূর যেই না চাঁদনির হাত থেকে পিলোটা ছিনিয়ে নিতে যাবে অমনি চাঁদনি ধপ করে মাটিতে বসে পড়ল। নূর বিরক্তি নিয়ে যেই না মাটিতে বসে চাঁদনিকে ধরতে যাবে অমনি চাঁদনি বসা থেকে উঠে দিল এক ভো দৌড়। নূর আবার হন্য হয়ে চাঁদনির পিছনে ছুটল। ওইদিকে আয়মন, নীর আর সোহানি বেকুব বনে ঘোরাঘুরি করছে। ওদের মনে একটাই প্রশ্ন, এটা কি এমন সিরিয়াস গেম যার কারণে দুজনই জীবন দিয়ে ছুটাছুটি করছে? দৌড়াতে দৌড়াতে চাঁদনি কিছুটা হাঁফিয়ে পড়েছে। দৌড়ের স্পিড আস্তে আস্তে কমে যাচ্ছে। আয়মন দূর থেকে ব্যাপারটা আঁচ করতে পেরে সোজা হাঁটতে হাঁটতে বাড়ির স্টোররুমে গিয়ে আস্তে করে বাড়ির কারেন্টের সুইচটা অফ করে দিল। আয়মন বুঝতে পেরেছে চাঁদনি কোনো চাল ছেলে এই গেমে নেমেছে, তাই সে চাঁদনির সঙ্গ দিল। অন্যদিকে নূর যেই না চাঁদনির শাড়ির আঁচলটা খপ করে ধরতে যাবে অমনি পুরো বাড়িতে অন্ধকার নেমে গেল। নূর কিছুটা ভয় পেয়ে হুট করে থেমে গেল। চাঁদনি সুযোগ পেয়ে বাড়ির মেইন গেইটের সামনে বড় বট গাছটার চিপায় লুকিয়ে পড়ল। নূর অন্ধকারে খুব ভয় পায়, তাই সে কিছুটা থতমত খেয়ে গেল। আয়মন ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে নূরের পাশে এসে দাঁড়াল। নূর আয়মনকে দেখে কিছুটা সাহস পেল। নূর হুট করে আয়মনের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে বাড়ির পুরোটা বাগানে চক্কর দিয়ে চাঁদনিকে খুঁজতে লাগল। কিন্তু কোথাও চাঁদনি নেই।
আয়মন ও এবার কিছুটা ভয় পেয়ে পুরো বাড়িতে চাঁদনিকে হন্য হয়ে খুঁজছে। নূর মাথায় হাত দিয়ে বাড়ির প্রতিটা চিপায় চাপায় চাঁদনিকে খুঁজছে আর চাঁদ চাঁদ বলে চিৎকার করছে। নীর আর সোহানি ও ওদের সাথে যোগ দিয়ে চাঁদনিকে খুঁজছে। সবার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ওইদিকে চাঁদনি হাতে থাকা পিলোটাকে আঁকড়ে ধরে গাছের চিপায় বসে বসে মুখ টিপে হাসছে। খুব মজা পাচ্ছে সে। ওরা চারজন শুধু বাগানটাতেই গোল গোল হয়ে ঘুরছে, কেউ মেইন গেইটের সামনে আসছে না। নূর যদি বুদ্ধি করে মেইন গেইটের সামনে আসত তাহলে হয়তো চাঁদনিকে খপ করে ধরে ফেলতে পারত। আয়মন আর দেরি না করে বাড়ির স্টোররুমে গিয়ে কারেন্টের সুইচটা অন করে দিল। পুরো বাড়ি আবার আলোকিত হয়ে উঠল। আলোর দিশা পেয়ে নূর যেই না বাড়ির মেইন গেইটের দিকে তাকালো অমনি সে গাছের চিপায় চাঁদনির লাল শাড়ির আঁচলটা দেখতে পেল। নূর শয়তানি হাসি দিয়ে ধীর পায়ে হেঁটে যেই না চাঁদনির পিছনে দাঁড়ালো অমনি চাঁদনি আঁচ করতে পেরে গাছের চিপা থেকে বেরিয়ে সোজা মেইন গেইটের বাইরে চলে গেল। নূর পেরেশান হয়ে আবার চাঁদনির পিছনে ছুটল। চাঁদনি খিলখিল করে হাসতে হাসতে পিছু ফিরে নূরের দিকে তাকাতে তাকাতে রাস্তার মাঝখানে চলে আসল। নূর চোখে মুখে অজস্র ভয় নিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে মৃদু চিৎকার দিয়ে বলল, প্লিজ চাঁদ, থেমে যাও। তুমি রাস্তার মাঝখানে চলে গেছ। চাঁদনি খিলখিল করে হাসছে আর বলছে, থাম না, আগে বলো তুমি হেরে গেছ। নূর চোখ লাল করে চিৎকার দিয়ে বলল, এটা কোনো ধরনের বাচ্চামো চাঁদ? প্লিজ কাম হেয়ার, যে কোনো সময় গাড়ি চলে আসবে। চাঁদনি বালিশটা ঝাপটে ধরে মুখটা গোমরা করে বলল, না না না, আসব না। আগে তোমাকে হার মানতে হবে। নূর কিছু বলতে যাবে এর আগেই একটা সিএনজি ধেয়ে আসছে চাঁদনির দিকে। চাঁদনি এখনো রাস্তার মাঝখানে একইভাবে নূরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চাঁদনি মুখটা অসহায় বাচ্চাদের মতো করে রেখেছে। মনে হচ্ছে নিরুপায় হয়ে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। নূরের চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। বারবার রোজের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ছে ওর। চোখের সামনে বারবার ভেসে উঠছে রোজের রক্তাক্ত দেহটা। নূরের বুকটা ধুকপুক করে কাঁপছে। পুরো শরীর থেকে ঘাম গড়িয়ে পড়ছে। শরীরটা কেমন অসাড় হয়ে আসছে। মুভ করার শক্তি পাচ্ছে না। নূরের দাঁড়িয়ে থাকা দেখে চাঁদনি ঢং দেখিয়ে ভ্যা ভ্যা করে কাঁদছে আর বলছে, নূর ভাইয়া প্লিজ আমাকে বাঁচাও। দেখো না গাড়িটা কিভাবে ছুটে আসছে আমার দিকে। প্লিজ তুমি হার মেনে আমাকে বাঁচাও। না হয় এখনই আমি গাড়ির নিচে চাপা খেয়ে মরে যাব। সদ্য বিয়ে হয়েছে আমার। আমি চাই না আমার জন্য তুমি বিধবা হয়ে যাও। চাঁদনির কথাগুলো শুনে নূর হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। সিএনজিটা প্রায় কাছাকাছি চলে এসেছে। চাঁদনি চোখ বন্ধ করে নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। নূর আর দাঁড়িয়ে থাকতে পারল না। রকেট স্পিডে ধেয়ে যেয়ে চাঁদনিকে হেঁচকা টান দিয়ে রাস্তার মাঝখান থেকে ফুটপাতে নিয়ে এল। নূর চাঁদনিকে টান দেওয়ার সাথে সাথেই সিএনজিটা ভো ভো আওয়াজ করে ওদের ক্রস করে চলে গেল। হাতে গুনা আর একটা মিনিট দেরি করলে হয়তো চাঁদনি মরা লাশ হয়ে রোডে পড়ে থাকত। সিএনজির শোষো আওয়াজে চাঁদনির হাত পা কাঁপছে। নূর চোয়াল শক্ত করে চাঁদনিকে ঝাঁকিয়ে ঝাঝালো কণ্ঠে বলে উঠল, এই তোমার কি কোনো কমন সেন্স নেই? শুধু লকলক করে বেড়ে গেলেই হলো? আক্কেল, বুদ্ধি নামক জিনিসগুলো ও তো মাথায় থাকতে হয়। শুধুমায় একটা গেম জিতার জন্য এত বড় রিস্কটা নিতে পারলে? বুকটা কাঁপেনি তোমার? কবে তোমার বোধ বুদ্ধি হবে চাঁদ? এখন যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে কি অবস্থা হতো বলো তো? চাঁদনি নূরের চোখের দিকে তাকিয়ে আনমনা হয়ে বলে উঠল, যেদিন তুমি আমাকে বউ হিসেবে মানবে ওই দিনই আমার বোধ বুদ্ধি হবে। তাছাড়া আমি জানতাম তুমি আমাকে ঠিক বাঁচিয়ে নিবে। তুমি থাকতে আমার গায়ে একটা আঁচও পড়বে না।
তাই এত বড় রিস্কটা নিলাম। কথাটা শোনার সাথে সাথেই নূর চাঁদনিকে ছেড়ে এক হাত পিছিয়ে গিয়ে মুখটা কালো করে নিচের দিকে তাকিয়ে বলল, হয়তো এই দিনটা কখনো আসবে না চাঁদ। ভালোবাসা জীবনে একবারই আসে। সেই ভালোবাসাটা যদি 1 ঘন্টার জন্য ও হয় তবে তুমি তাকে ছাড়া চোখ বন্ধ করে বিনা দ্বিধায় 1 যুগ পার করে দিতে পারবে। দ্বিতীয় কারো প্রয়োজন পড়বে না। তাছাড়া জীবনের প্রথম প্রেম কখনো ভুলা যায় না চাঁদ। তাই হয়তো আমি ও রোজকে কখনো ভুলতে পারব না। তুমি আমাকে ভুল বুঝো না চাঁদ। কখনো আমার মতো পরিস্থিতিতে পড়লে হয়তো বুঝবে। দোয়া করি তোমার জীবনে যেন এমন দিন কখনো না আসে। খুব কষ্ট পাবে তুমি। তখন ইচ্ছে করবে নিজেকে শেষ করে দিতে। বেঁচে থাকার আশা হারিয়ে ফেলবে। নিজেকে কাঙ্গাল মনে হবে। জীবিত থেকে ও নিজেকে মৃত মনে হবে। ইন দিস টাইম আই রিয়েলি ফিল দ্যাট বেডলি। নূরের চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে এখনই গড়িয়ে পড়বে। আর কিছুক্ষণ এসব নিয়ে চর্চা করলে হয়তো নূর কেঁদে কেটে পুরো বাড়িটাই ভাসিয়ে দিবে। তাই চাঁদনি কথা ঘুরানোর জন্য মুখটা গোমরা করে কোমরে হাত দিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, বারে, এখন হার মানতে হবে দেখে তুমি আমাকে দুর্বল করার জন্য এসব ইমোশনাল কথা বলছো তাই না? শুনো নূর ভাইয়া, তুমি হার না মানলে ও কিন্তু আমি জিতে গেছি। বালিশ এখনো আমার হাতে। তুমি কোনো মতেই আমার থেকে বালিশটা ছিনিয়ে নিতে পারবে না। চাঁদনি মুচকি হেসে 1 হাত দূরত্ব কমিয়ে নূরের সামনাসামনি এসে নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি যেহেতু জিতাই গেছি তাহলে এবার শর্তটা বলে ফেলি। নূর অন্যদিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। চাঁদনি 32 পাটি বের করে নূরের কানের কাছে ফিসফিসিয়ে বলল, কালই আমাদের রিসিপশন হবে। তুমি একদম না করতে পারবে না। রিসিপশনের পর তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবে। একদিন থেকে পরের দিনই আমরা এই বাড়িতে চলে আসব। এটাই হলো আমার শর্ত। নূর বেকুব হয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে। নূর ভাবতেই পারেনি চাঁদনি এত বড় একটা চাল চালবে। নূর বিড়বিড় করে মনে মনে আওড়াচ্ছে, আমি তো ভেবেছিলাম শর্ত হিসেবে চাঁদ কয়েকটা চকলেট, আইসক্রিম, বার্গার আর স্যান্ডউইচ চাইবে। এখন তো দেখছি আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে ব্ল্যাকমেইল করে বউ ভাতের অ্যারেঞ্জমেন্ট করে ফেলল। এই মেয়ে গভীর জলের মাছ। এখন থেকে মোটেও একে বিশ্বাস করা যাবে না। যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হবে। ব্যবহার বাচ্চাদের মতো হলে ও মগজটা আমার চেয়েও ধূর্ত। উফ, শেষ পর্যন্ত লুজার হয়ে গেলাম। কি দরকার ছিল সোহাগ দেখিয়ে মেয়েটাকে বাঁচানোর? বাঁচাতে গিয়েছিলাম বলেই তো হ্যারেজমেন্টের শিকার হতে হল। নূরের মৌনতা দেখে চাঁদনি নূরকে হালকা ঝাঁকিয়ে বলল, কি হয়েছে? কিছু বলছো না কেন? নূর মুখটা ফুলিয়ে বলল, আর কি বলবো? ব্ল্যাকমেইল করে তো আমাকে ভালোই হাতিয়ে নিয়েছ। চিটার কাহিকা। কথাগুলো বলেই নূর রাগে গিজগিজ করতে করতে বাড়ির ভিতর ঢুকে গেল। আয়মন, নীর আর সোহানি গেইটের আড়ালে লুকিয়ে থেকে সব শুনছিল। ওরা তিনজনই খুশিতে দাঁত কেলিয়ে হাসছে। নূর প্রস্থান নেওয়ার সাথে সাথেই ওরা তিনজন দৌড়ে এসে চাঁদনির চারপাশে গোল গোল হয়ে ঘুরছে আর হেলেদুলে দাঁত বের করে হেসে হেসে বলছে, হোয়াট অ্যা ট্যালেন্ট চাঁদ! ছোট্ট একটা মাথায় এও হাজার হাজারো শয়তানি বুদ্ধি জায়গা দিস কিভাবে? তুই জাস্ট লাজাবাব। চাঁদনি খিলখিল করে হেসে ছোট বাচ্চাদের মতো আয়মনের কাঁধে ঝুলে তিনজনকেই উদ্দেশ্য করে বলল, নূরের বউ তো নূরের মতোই লাজাবাব হবে তাই না? চল চল সবাইকে সুখবরটা দিয়ে আসি। ঈশ্বস কি মজা লাগছে, কাল আমার বউ ভাত। লাবু আর জায়মাকে খবরটা দিতে হবে। আমি সিউর খবরটা পেলে লাবু আর জায়মা ভোর রাতে উঠে পায়চারি করতে করতে আমাদের বাড়িতে চলে আসবে।
কাঁধে ঝুলে থাকা চাঁদনির দুই হাত শক্ত করে ধরে আয়মন মাথাটা একটু উঁচু করে চাঁদনির দিকে তাকিয়ে বলল, লাবিবা বদটাকে কিছু বলার দরকার নেই। কাল একটু সাজু গুজু করব, মেয়েটা আমাকে দেখলেই চোখ দিয়ে গিলে খাবে। চাঁদনি রাগ দেখিয়ে আয়মনের গলা চেপে ধরে বলল, তোর সাহস তো কম না, তুই আমার বেস্টিকে বদ বলিস। দাঁড়া, লাবুকে ফোন করে সব বলছি। দুইজন মিলে তোর ঘাড় মটকাবো কাল। মেয়েটা তোকে পছন্দ করে বলে খুব ভাব নিচ্ছিস তাই না? আয়মন হু হা করে হেসে বলল, তোদের দ্বারা সব সম্ভব। তোরা দুইটাই তো রাক্ষস, ভাগে পেলে সত্যি সত্যি আমার ঘাড় মোটকে দিবি। তোদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। শুন, তোর বেস্টি লাবিবাকে বলে দিবি আমার পিছনে ঘুরঘুর না করে অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে নিতে। ওর সাথে আমার ঠিক যায় না। হয়েছে হয়েছে, ভাব কম নিয়ে। এত ভাব নিয়ে কি লাভ বল? শাহরুখ খান তো আর হতে পারবি না, হিরো আলম হয়েই ঘুরবি। গাছের আগায় উঠে খালি কা কা করবি। এজ লাইক কাওয়া। চাঁদনির কথায় নীর আর সোহানি হেসে কুটি কুটি। আয়মন মুখটা বাঁকা করে চাঁদনিকে কাঁধ থেকে নামিয়ে সোজা হেঁটে বাড়ির ভিতর ঢুকে গেল। চাঁদনি আয়মনের যাওয়ার পথে তাকিয়ে ভেংচি কেটে বলল, সত্যি কথা বললে খুব লাগে। কি সুন্দর ভাব দেখিয়ে আমাকে কাঁধ থেকে নামিয়ে চলে গেল। ঢং দেখলে বাঁচি না বাপু। সোহানি চাঁদনির ডান কানটা মলে বলল, খুব পাকা পাকা কথা শিখেছিস তাই না? দিলই তো আয়মনের মুডটা নষ্ট করে। তোকে আর কখনো আইসক্রিম কিনে দিবে না। চাঁদনি নাক মুখ কুচকে সোহানির ধরে রাখা কানটায় হাত দিয়ে বলল, এখন আমার জামাই আছে, আমার জামাই আমাকে আইসক্রিম কিনে খাওয়াবে। ওই আয়ুর বাচ্চাকে আমার মোটেও কাজে লাগবে না। এই তুই আয়ুর পক্ষ না নিয়ে তোর পুচকি বোনটার পক্ষ নিতে পারিস না? সোহানি চাঁদনির কানটা ছেড়ে বলল, না পারি না। কারণ আমার পুচকি বোনটা খুব বাদর, যখন তখন কামড়ে দিতে পারে। নূর ব্যালকনিতে দাঁড়িয়ে সব দেখছে আর সিগারেটে ফুঁক দিচ্ছে। নূরের ভেতরটা কেমন জানি জ্বলছে, শরীরটা থরথর করে কাঁপছে। মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে। তাই সে খুব সাবধানে ব্যালকনিতে পা ঝুলিয়ে বসে পড়ল। চাঁদনি ড্রয়িং রুমে ঢুকে নাচতে নাচতে সোফায় বসে থাকা হাবিব আবরারের কাঁধে ঝুলে গালে একটা পাপ্পি দিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, আমি ঠিক পেরেছি আঙ্কেল, তোমার একঘুয়ে ছেলেটা রাজি হয়ে গেছে। আমি ঠিক মানাতে পেরেছি নূর ভাইয়াকে। কালই আমাদের রিসিপশন, এখন থেকেই সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দাও। বাড়ির সবাই খুশিতে দাঁত বের করে হাসছে। হাবিব আবরার চাঁদনিকে সামনে এনে চাঁদনির কপালে চুমো খেয়ে বলল, তুইই পারবি আমার ছেলেটাকে স্বাভাবিক করতে। আমরা সবাই তোকে বিশ্বাস করি। একদিন এই বাড়িতেই ধুমধাম করে তোদের আবার বিয়ে হবে। অ্যারেঞ্জমেন্টের সব দায়িত্ব নিবে নূর। আমরা জানি এই দিনটা শীঘ্রই আসবে। সাবরিনা আবরার এসে চাঁদনিকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, আমার লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। দেখি দেখি, আমার মাটাকে একটু আদর করে দেই। কথাটা বলেই সাবরিনা আবরার চাঁদনির কপালে অসংখ্য চুমো খেতে লাগল। চাঁদনি সাবরিনা আবরারের দিকে তাকিয়ে মুচকি হাসছে। হুট করে চাঁদনির আব্বু জামান আহমেদ হাবিব আবরারকে উদ্দেশ্য করে বলল, তাহলে এবার আমরা আসি। কাল না হয় একেবারে সেজে গুজে এসে মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে যাব। নীরের হাসি খুশি মুখটা আচমকাই চুপসে গেল। সোহানি ও মুখটা কালো করে ফেলল। হাবিব আবরার কিছুটা এগিয়ে গিয়ে চাঁদনির আব্বুর হাত ধরে বলল, কি দরকার জামান ভাই এক রাতের জন্য বাড়িতে যাওয়ার?
কাল না হয় একসাথেই মেয়ে আর মেয়ের জামাই নিয়ে চলে যাবেন। চাঁদনির আম্মু উনাদের দুইজনের মাঝখানে এসে দাঁড়িয়ে বলল, না দুলাভাই, আমাদেরও তো একটা গোছ গাছ লাগবে। আমরা বরং আজ যাই। সাবরিনা আবরার ও চাঁদনির আম্মুর কথায় সায় জানিয়ে বলল, ওদেরও তো একটা গোছ গাছ লাগবে, ওরা বরং আজ যাক, কাল সকাল সকাল চলে আসবে। সাবরিনা আবরারের সম্মতি পেয়ে চাঁদনির পরিবার চাঁদনির থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আয়মন ও ওদের সাথে চলে গেছে। জায়মা তো অনেক আগেই চলে গেছে। ওর প্রাইভেট টিচার বাসায় এসে ওর জন্য ওয়েট করছিল, তাই বাধ্য হয়ে তাকে যেতে হয়েছে। সবাইকে বিদায় দিয়ে চাঁদনি কিচেন রুমে ঢুকে প্লেটে করে ভাত আর তরকারি নিয়ে একে বেঁকে সিঁড়ি বেয়ে সোজা নূরের রুমে ঢুকে গেল। রুমে ঢুকে নূরকে দেখতে না পেয়ে চাঁদনি কিছুটা ভয় পেয়ে গেল। চাঁদনি খাবারের প্লেটটা বেডের উপর রেখে দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখল নূর পা ঝুলিয়ে ব্যালকনিতে বসে অনবরত সিগারেটে ফু দিচ্ছে। চাঁদনি কিছুটা বিরক্তি নিয়ে নূরের পাশে পা ঝুলিয়ে বসে পড়ল। ব্যালকনিতে বসে দূর আকাশটাকে দেখতে দারুণ লাগছে। আকাশের বিশালতা মনটাকে শান্ত করে দিচ্ছে। নিবিড় লাগছে নিজেকে। মন চায় সারাদিন রাত চোখ খুলে শুধু আকাশটাকে দেখি। চাঁদনি একটু ঝুঁকে নূরের দিকে তাকিয়ে বলল, নূর ভাইয়া, আমাকে ও একটা সিগারেট দিবে? আমিও তোমার মতো সিগারেটের টেস্ট নিব। নিশ্চয়ই খুব ইয়াম্মি হবে। নূর এতক্ষণে চাঁদনির উপস্থিতি টের পেয়েছে। চোয়াল শক্ত করে নূর চাঁদনির দিকে তাকিয়ে বলল, আর ইউ ক্রেজি চাঁদ, মেয়েরা এসব খায় না। কেন কেন খায় না কেন? এইগুলো তো খুব ভালো জিনিস, নিশ্চয়ই খুব মজা লাগে। নূর ভাইয়া দাও না আমাকে, আমিও একটু খাই। আমি জীবনে ও সিগারেট খাইনি, আজ খুব খেতে ইচ্ছে করছে। খুব খিদেও পেয়েছে, সিগারেট খেয়ে না হয় পেট ভরিয়ে নিব। উফফ চাঁদ, সিগারেট খেলে কারো পেট ভরে না, এটা একটুও মজা না, খুব পচা আর বাজে জিনিস। খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাজে আর পচা হলে তুমি এইগুলো মুখে দাও কেন? তুমিও তো অসুস্থ হয়ে পড়বে, শরীর খারাপ হবে। নূর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, শরীর খারাপ করার জন্যই তো আমি এসব খাই। বেঁচে থাকার ইচ্ছে যখন হারিয়ে যায় তখন আর শরীরের দিকে খেয়াল থাকে না। মনে হয় যে মরলেই বাঁচি, অন্তত গভীর কষ্টগুলো বুকে নিয়ে বেড়াতে হবে না। হুট করে চাঁদনি নূরের হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়ে মুখে পুরে চোখ দুটো বন্ধ করে নাকটা বাম হাত দিয়ে চেপে ধরে সমানে ফু দিতে লাগল। ধোঁয়া বের হওয়ার সব রাস্তা বন্ধ। চাঁদনির চোখ থেকে টলটলিয়ে পানি পড়ছে। উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা লাল বর্ণ ধারণ করেছে। চাঁদনি এখনো সিগারেটে ফু দিচ্ছে। কিছুতেই সে নাক মুখ খুলছে না। নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বের হতে পারছে না বলে বিষাক্ত ধোঁয়াগুলো ডিরেক্ট শরীরের ভিতর ঢুকে যাচ্ছে, যার কারণে চাঁদনির শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। নূর আগ পাস না ভেবে চোখ লাল করে চাঁদনির গালে বসিয়ে দিল এক চড়। চড় দেওয়ার সাথে সাথেই সিগারেটটা চাঁদনির মুখ থেকে বের হয়ে সোজা নিচে পড়ে গেল। চাঁদনি হাত দিয়ে মুখ চেপে রেখেছে। কিছুতেই সে ধোঁয়াগুলো মুখ থেকে বের হতে দিচ্ছে না। চোখ মুখ খিচে রেখেছে সে। আস্তে আস্তে চাঁদনির মুখটা টগবগে লাল রূপ ধারণ করছে। নূর কিছুটা ওয়েজিত হয়ে চাঁদনির দুই কাঁধে হাত দিয়ে চাঁদনিকে জোরে জোরে ঝাঁকিয়ে বলল, চাঁদ প্লিজ মুখটা খোলো, শ্বাস ফেলে মুখ দিয়ে ধোঁয়া ছাড়ো। ধোঁয়াগুলো ভিতরে ঢুকে তোমার হার্টকে দুর্বল করে দিবে, সহ্য করতে পারবে না তুমি। প্লিজ চাঁদ মুখ খোলো।
চাঁদনি এখনো একই অবস্থায় আছে। কিছুতেই সে চোখ মুখ খুলছে না। চাঁদনির ফুটন্ত মুখটা নেতিয়ে আসছে। চাঁদনির বিবর্ণ মুখটা দেখে নূরের বুকটা কেঁপে উঠল। নূর চোখে এক রাশ জল নিয়ে চাঁদনিকে বুকের ভিতর চেপে ধরল। চাঁদনি এতক্ষণে শান্তি হয়েছে। মুখ খুলে সে নিশ্চিন্তে ধোঁয়া ছাড়ছে। মুক্তভাবে শ্বাস নিচ্ছে। চাঁদনি চোখ খুলে নূরের শার্ট আঁকড়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে বলল, মানুষ সব কষ্ট সহ্য করতে পারে নূর ভাইয়া, কিন্তু ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না। নূর কান্নাসিক্ত কণ্ঠে চাঁদনিকে বুকে চেপে ধরে বলল, আমি ও তো ভালোবাসার কষ্টটা সহ্য করতে পারছি না চাঁদ। ভেতরটা সাগরের চেয়ে ও ওয়েল হয়ে আছে। আগুনের চেয়ে ও বেশি জ্বলছে। আই কান্ট এক্সপ্রেস দ্যাট। এই অনন্তকালের দূরত্বটা আমি মানতে পারছি না। চাঁদনি অশ্রুসিক্ত চোখে নূরের থেকে নিজেকে ছাড়িয়ে আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার আর রোজাপুর মধ্যে আদৌ কোনো দূরত্ব নেই নূর ভাইয়া, কারণ তোমাদের দুইজনের ভালোবাসাটাই ছিল প্রকাশিত। দুইজন দুইজনকে ব্যাপকভাবে ভালোবেসেছ। এখন রোজাপু নেই ঠিকই, কিন্তু তুমি এক মুহূর্তের জন্য ও রোজাপুকে ভুলতে পারছ না। হয়তো রোজাপুর ও তোমাকে খুব মনে পড়ে। দুজন দুজনের মনে আছো। তাই আমার মনে হয় না তোমাদের মধ্যে কোনো দূরত্ব আছে। চাঁদনি এবার আকাশ থেকে চোখ সরিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, দূরত্ব তো তোমার সাথে আমার নূর ভাইয়া। তোমার বউ হয়ে তোমার পাশেই আছি। হয়তো ভালোবাসাটা ও আকাশ পরিমাণ। অথচ দেখো, এত কাছাকাছি থেকে ও এত ভালোবেসেও তোমার আর আমার মাঝে আকাশ সমান দূরত্ব। তোমার মনের কোথাও আমি নেই। আচ্ছা, তোমার কি মনে হয় না এই দূরত্বটা পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাময় দূরত্ব? চাঁদনি কথাগুলো বলছে আর চোখ থেকে টলটলিয়ে পানি পড়ছে। চাঁদনির চোখের দিকে বেশিক্ষণ দৃষ্টি রাখতে পারেনি নূর। চাঁদনির কথাগুলো শতভাগ সত্য হলে ও কোথাও না কোথাও একটা তীব্র হাহাকার আছে। রুহের হায় আছে। নূর বুঝতে পেরে ও এই মুহূর্তে বুঝতে চাইছে না। কারণ দুজনেই ভালোবাসা নামক মায়া বনে বন্দী, যেখান থেকে সঠিক পথ খুঁজে বের হওয়া সম্ভব না। একটা ঠিকঠাক রাস্তা লাগবে। শুধু মায়ের সময়ই পারবে এই রাস্তার সন্ধান দিতে। সময় সবকিছু পাল্টে দিতে পারে। আমাদের ইহকাল পরকাল সবই তো সময় দ্বারা আবদ্ধ। নিচে পড়ে থাকা সিগারেটটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে নূর। নষ্ট হয়ে গেল সিগারেটটা। এই মুহূর্তে এই নষ্ট সিগারেটটাই খুব দরকার ছিল ওর। চাঁদনির কথাগুলো ওর বুকে গিয়ে বিঁধেছে। কষ্টগুলো ধোয়ার সাথে উড়িয়ে দিতে মন চাইছে। নিজেকে একটু হালকা করতে মন চাইছে। চাঁদনি বুঝতে পেরেছে তার কথাগুলোতে নূর খুব আঘাত পেয়েছে। তাই সে চোখের পানিগুলো মুছে ব্যালকনি থেকে উঠে বেডে রাখা খাবারের প্লেটটা নিয়ে আবার ব্যালকনিতে পা মেলে বসল। নূর এখনও একদৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। চাঁদনি ভাত আর তরকারি মেখে লোকমা তুলে নূরের মুখের কাছে ধরে বলল, হা করো নূর ভাইয়া। নূর নিচের থেকে দৃষ্টি সরিয়ে চাঁদনির দিকে তাকাল। মুখে মলিন হাসি ঝুলিয়ে চাঁদনি নূরের মুখের কাছে লোকমা ধরে আছে। নূর চাঁদনির থেকে দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, খাবো না আমি। নিয়ে যাও এসব। খেতে হবে। না খেলে শরীরে জোর পাবে না। রোজ আপুর জন্য কাঁদতে পারবে না। নূর মুখটা কালো করে চাঁদনির দিকে তাকিয়ে বলল, চাঁদ প্লিজ ফান করো না। খাবারটা সরাও। চাঁদনি কিছুটা কড়া কণ্ঠে বলল, তোমাকে খেতেই হবে। খাবার আমি সরাব না। নূর ও এবার কড়া কণ্ঠে বলল, আমি খাবার খাবো না। চাঁদনি এবার দাঁত কিরমির করে খাবারের প্লেটটা হাতে নিয়ে ব্যালকনি থেকে উঠে নূরের পিছনে দাঁড়িয়ে নূরের শার্ট ধরে টেনে হেঁচড়ে নূরকে ওর দিকে ঘুরিয়ে নিল। নূর বেকুব হয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে।
চাঁদনি চোয়াল শক্ত করে নূরের মুখ চেপে ধরে জোর করে মুখে খাবার পুরাচ্ছে আর দাঁত কিরমির করে বলছে, তুই খাবি না, তোর ঘাড় খাবে। খা বলছি, তাড়াতাড়ি খা, না হয় তোর মুখ চেপে লম্বা করে দেব, তখন তোকে কার্টুনের মতো লাগবে। আমার সাথে তেরামি করিস তাই না? খাবারগুলো তাড়াতাড়ি ভিতরে ইন কর, আউট করলে তোর খবর আছে। নূর শুকনো ঢোক গিলছে আর চাঁদনির রণচণ্ডী রূপ দেখছে। চোখ মুখ লাল করে চাঁদনি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার উপর তুই তুকারিও করছে। নূর ভাতের লোকমাটা গিলছে আর চাঁদনির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নূর কোনো রকমে একটা লোকমা গিলল। চাঁদনি আবার আরেকটা লোকমা নূরের মুখের কাছে ধরল। নূর মুখটা সরিয়ে নিল। চাঁদনি আবার চোখ লাল করে নূরের গাল চেপে ওর দিকে ঘুরিয়ে নূরের মুখে আরেকটা লোকমা ধরে বলল, এই তোকে কি এখন ছোট বাচ্চাদের মতো বাবু, সোনা, মনা, জাদু, লক্ষ্মী, কুপি, মোমবাতি এসব বলে খাওয়াতে হবে? ভালোই ভালোই খেয়ে নে, না হয় আমার চেয়ে খারাপ কেউ হবে না। নূর আবার শুকনো ঢোক গিলে লোকমাটা মুখে পুড়ে ভিতরে ইন করে দিল। এভাবে 5 থেকে 6টা লোকমা খাওয়ার পর নূর আবার মুখ ফিরিয়ে নিল। চাঁদনি আবার চোখ মুখ লাল করে নূরের গলা চেপে ধরে বলল, আর মায়ে 2টা লোকমা আছে, ভালো ছেলের মতো খেয়ে নে, আমাকে বেশি ঘাটাবি না, না হয় আরও 1 প্লেট ভাত এনে জোর করে তোর ভিতরে ইন করাবো। আউট করার উপায়ও পাবি না। রোলার দিয়ে ওম মধ্যম দিব আর মুখ দিয়ে খাবার পূর্ব। মুখটা হা করে ভালোই ভালোই খেয়ে নে। চাঁদনির ব্যবহারে নূর রীতিমতো শকড। নূর চাঁদনির দিকে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে মুখটা হা করল। চাঁদনি তাড়াতাড়ি মুখে লোকমা পুরে দিল। নূরের গলা দিয়ে খাবার নামছে না, কেমন আটকে আটকে যাচ্ছে। চাঁদনি আজ করতে পেরে দৌড়ে রুম থেকে 1 গ্লাস পানি এনে নূরের মুখের কাছে ধরল। নূর একটানে পানি ভর্তি গ্লাসটা পানি শূন্য করে ফেলল। চাঁদনি আবার নূরের মুখের কাছে লাস্ট লোকমাটা ধরল। নূর এবার বসা থেকে উঠে চাঁদনির হাতটা ঘুরিয়ে চাঁদনির মুখে লোকমাটা পুরে দিল। চাঁদনির গাল দুটো ফুলে আছে, চোখ দুটো গোল গোল হয়ে বড় হয়ে আছে। লোকমাটা সে গিলছেও না আবার ফেলছেও না। চাঁদনিকে এই অবস্থায় দেখে নূরের খুব হাসি পাচ্ছে। নূর একটা শয়তানি হাসি দিয়ে চাঁদনির 2 গালে 2 হাতের আঙ্গুল দিয়ে পিঞ্চ মারছে আর বলছে, এই তোমার গাল দুটো এত শক্ত কেন? মেয়েদের গাল তো খুব নরম হয়, তাহলে কি তুমি মেয়ে না? চাঁদনি চোখ লাল করে নূরের দিকে তাকিয়ে এক ঢোকে সবগুলো ভাত পেটের ভিতর ইন করে বলল, না গো, আমি মেয়ে না, আমি লেসবো। এই লেসবোর সাথেই তোমার সংসার করতে হবে। কথাগুলো বলেই চাঁদনি নূরকে ভেঙচি কেটে রুমে ঢুকে গেল। হুট করে নূর পিছন থেকে চাঁদনিকে ডেকে বলল, চাঁদার 1 প্লেট ভাত নিয়ে এসো। চাঁদনি কিছুটা অবাক হয়ে নূরের দিকে তাকাল। নূর মুচকি হেসে বলল, অবাক হওয়ার কি আছে, আমার খুব খিদে পেয়েছে আজ, প্লিজ নিয়ে এসো না। চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। রুমে থেকে দৌড়ে বের হয়ে চাঁদনি কিচেন রুমে ঢুকে গেল। প্রায় 5 মিনিট পর চাঁদনি ভাত আর তরকারি নিয়ে সিঁড়ি বেয়ে রুমে ঢুকে গেল। নূর খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। চাঁদনি খাবারের প্লেটটা নিয়ে নূরের পাশে বসল। হুট করে নূর চাঁদনির হাত থেকে খাবারের প্লেটটা ছিনিয়ে নিয়ে ভাত তরকারি মেখে চাঁদনির মুখের কাছে লোকমা ধরল। চাঁদনি অবাক হয়ে নূরের দিকে তাকিয়ে আছে। নূর মুচকি হেসে জোর করে চাঁদনির মুখে খাবার পুরে দিল। চাঁদনি চোখ বড় বড় করে নূরের দিকে তাকিয়ে খাবারগুলো পেটে পুরে নিচ্ছে। পরপর 5 লোকমা খাওয়ার পর চাঁদনি মুখ ফিরিয়ে নিল।
নূর আর জোর না করে পানির গ্লাসটা চাঁদনির দিকে বাড়িয়ে দিল। চাঁদনি হাসি মুখে পানির গ্লাসটা হাতে নিয়ে দৌড়ে ব্যালকনিতে চলে গেল। চোখের অবাধ্য জলগুলো খুব তাড়া করছিল তাকে, তাই অশ্রুবিলাস করার জন্য ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। নূরের সামনে কাঁদতে চায় না সে, তাহলে হয়তো নূর আবার আপসেট হয়ে যাবে। চাঁদনি শাড়ির আঁচল দিয়ে জলগুলোকে মুছছে। কান্নার সাথে সাথে তার মুখে হাসিও লেগে আছে। মানুষ তো শুধু কষ্টেই কাঁদে না, প্রচণ্ড সুখেও কাঁদে। চাঁদনি এখন সুখের কান্না কাঁদছে। চাঁদনি ভাবতেও পারেনি নূর এত যত্ন করে তাকে খাইয়ে দিবে। ভাবনার বাইরে যদি প্রত্যাশিত কিছু হয়ে যায় তখন খুব খুশি লাগে। এই খুশিটাকে কয়েকটা শব্দে প্রকাশ করা যায় না। প্রকাশ করতে না পারার কারণেই চোখের কোণে অবাধ্য জলরা এসে ধরা দেয়। তখন বুক ভাসিয়ে কাঁদতে ইচ্ছে করে। পানি খেয়ে চাঁদনি রুমের ভিতর ঢুকে গেল। নূর এখনো প্লেট হাতে নিয়ে বসে আছে। চাঁদনি এক ভ্রু উঁচু করে নূরের সামনে দাঁড়িয়ে বলল, এভাবে বসে আছো কেন? যাও হাত ধুয়ে এসো। প্লেটটা কিচেন রুমে রেখে এসো। নূর মুখ ফুলিয়ে বলল, পারবো না। পানি দাও, আমি প্লেটে হাত ধুব। এরপর প্লেটটা তুমি কিচেনে রেখে আসবে। চাঁদনি চোখ লাল করে কোমরে হাত দিয়ে নূরের দিকে একটু ঝুঁকে বলল, অলসতা ঘুচাবো তোমার? এতদিন আমার খালামনিকে খুব জ্বালিয়েছ। ভেবেছ আমাকে ও জ্বালাবে? আমার সাথে মোটেও পারবে না। বৃথা চেষ্টা করো না। কথাগুলো বলেই চাঁদনি নূরকে খাট থেকে টেনে হেছড়ে নামিয়ে পেছনে থেকে নূরকে ঠেলতে ঠেলতে রুম থেকে বের করে নিল। নূর মনে মনে বিড়বিড় করে বলছে, ঈশ্বস মেয়েটা আজ আমাকে কাজ করিয়েই ছাড়বে। 25 বছরে কখনো হাত ধুয়ে খাবার খাইনি, আর আজ কিনা প্লেট ধুতে বলল। না না, এসব মেয়েলি কাজ মোটেও করা যাবে না। আমি বরং কোনো একটা বুদ্ধি করে এখান থেকে পালাই। কাশি দিয়ে গলাটা ঠিক করে নূর জোরে জোরে চিল্লাচ্ছে আর বলছে, চাঁদ ভালো হচ্ছে না কিন্তু। ছাড়ো আমাকে, আমার খুব ইয়ে পেয়েছে। চাঁদনি নূরকে ঠেলতে ঠেলতে সিঁড়ির কাছে নিয়ে এসেছে। সর্বশক্তি দিয়ে চাঁদনি নূরকে ঠেলছে। নূরের ইয়ে কথা শুনে চাঁদনি কিছুটা অবাক হয়ে বলল, ইয়ে পেয়েছে মানে? নূর চাঁদনির দিকে ফিরে মেইন পয়েন্টে হাত দিয়ে মুখটা কাচু মাচু করে বলল, শি পেয়েছে। খুব ইমার্জেন্সি। আর একটু চেপে রাখলেই আউট হয়ে যাবে। প্লিজ ছাড়ো আমায়। চাঁদনি নাক মুখ কুঁচকে বলল, ছ্যাঁ, শি পাওয়ার আর সময় পেল না। আচ্ছা ব্যাপার না, তুমি এখানেই আউট করে দাও, পরে আমি পরিষ্কার করে দিব। নূর মুখটা হা করে চোখ দুটো বড় বড় করে বলল, অ্যাঁ। চাঁদনি এক গাল হেসে হেলেদুলে বলল, না হ্যাঁ, আমি তোমার দিকে তাকাব না। মুখটা আঁচল দিয়ে ঢেকে রাখব। তবুও তোমাকে হাত থেকে ফসকাতে দেব না। দেখি দেখি তাড়াতাড়ি সেরে ফেলো, না হয় হিসুগুলো পেটে জমে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। নূর সমানে শুকনো ঢোক গিলছে আর মনে মনে বিড়বিড় করে বলছে, হায় হায়, এই কি করলাম? এই মেয়ে তো এখানেই আমাকে হিসু করিয়ে ছাড়বে। যা নাছোড়বান্দা মেয়ে। ওহ আল্লাহ, প্লিজ হেল্প মি। এই কেলেঙ্কারি থেকে আমাকে উদ্ধার করো। চাঁদনি মনে মনে হাসছে আর বলছে, নিজেকে খুব শেয়ানা মনে করো তাই না? এবার চাঁদের জাল থেকে বেরিয়ে দেখাও। তোমাকে এখানেই হিসু করিয়ে ছাড়ব। হিসু না, আসলে ও জোর করে করাব। নূর চাঁদনির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, প্লিজ চাঁদ, বুঝার চেষ্টা করো। লজ্জা বলে ও তো একটা বস্তু আছে।
একটা মেয়ের সামনে দাঁড়িয়ে এভাবে নির্লজ্জের মতো হিসু করা যায় না। প্লিজ আমাকে যেতে দাও। আচ্ছা যেতে দেব। আগে তুমি দৌড়ে গিয়ে কিচেনে প্লেটটা রেখে হাতটা ভালো করে ধুয়ে মুছে এসো। নূর রাগ দেখিয়ে বলল, না আমি পারব না। চাঁদনি নূরের সামনে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে এক চোখ মেরে বলল, তাহলে আমিও তোমাকে ছাড়ছি না। এখানেই তোমাকে হিসু করতে হবে। নূর কিছুটা বিরক্ত হয়ে চোখ দুটো লাল করে বলল, আমার 2 নম্বর ও পেয়েছে। এবার তো ছাড়ো। দাঁড়াও, খালাম্নিকে ডেকে বলছি তোমার ছোটবেলার কমরটা দিয়ে যেতে। কমোডে বসেই তুমি 2 নাম্বারটা সেরে নিও। নূর এবার প্রচণ্ড রেগে চোয়াল শক্ত করে গর্জন দিয়ে বলল, চাঁদ আমার সামনে থেকে সরো, না হয় এখনই কানের নিচে দুটো বাজিয়ে দিব। চাঁদনি কোমরে এক হাত রেখে অন্য হাত দিয়ে নূরের কলার চেপে চোখ লাল করে বলল, শুনো নূর ভাইয়া, আমি তোমার গর্জনে একটুও ভয় পাই না। কি ভেবেছ তুমি? জোরে একটা ধমক দিল এই আমি ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাবো? তোমার ধারণা সম্পূর্ণ ভুল। তোমার অলসতা আজ আমি ঘুচিয়েই ছাড়ব। তাড়াতাড়ি নিচে যাও। হাতটা ওয়াশ করে প্লেটটা কিচেন রুমে রেখে এসো। চাঁদনির থ্রেডে নূর কিছুটা ভয় পেয়ে গেল। এরপর ও সে জায়গা থেকে নড়ছে না। চাঁদনি নূরের কলারটা ছেড়ে নূরের হাত ধরে টানতে টানতে সিঁড়ি বেয়ে কিচেন রুমের বেসিনের সামনে দাঁড় করিয়ে দিল। নূর রাগী দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই গুলি করে খুলি উড়িয়ে দিবে। চাঁদনি মুচকি হাসি দিয়ে নূরকে ইশারা করে বলল বেসিনে প্লেটটা ধুতে। নূর নিরুপায় হয়ে ট্যাব ছেড়ে প্লেটটা ওয়াশ করছে আর মনে মনে চাঁদনিকে সার্ফ এক্সেল দিয়ে ধুচ্ছে। প্লেট ধোয়া শেষে নূর এবার হাতটাও ভালোভাবে ওয়াশ করে নিল। চাঁদনি ওর শাড়ির আঁচল দিয়ে খুব যত্ন করে নূরের হাত দুটো মুছছে আর বলছে, ছেলে হয়েছ বলে এভাবে হাত পা গুটিয়ে বসে থেকো না। মাঝে মাঝে হাত পা নাড়িয়ে একটু কাজ করে দেখো। তখন বুঝবে মেয়েরা কত কষ্ট করে একটা সংসার সামলায়। তোমাদের একটু সাহায্য পেলে আমাদের খুব স্বস্তি মিলে। তখন তোমাদের প্রতি দ্বিগুণ সম্মান বেড়ে যায়। নূর মুখটা বেঁকিয়ে বলল, জ্ঞান দিতে এসেছে আমাকে? নিজে তো মেয়ে হয়ে ও রান্নাঘরের ধারে কাছে ঘেঁষো না। খালাম্নি সবসময় তোমার নামে নালিশ দেয়। তুমি একটা অকর্মের ঢেকি। চাঁদনি নিচের দিকে তাকিয়ে জিভ কেটে বিড়বিড় করে বলছে, ধুর বাবা, কি দরকার ছিল এত জ্ঞান দেওয়ার? এখন তো নিজেই ফেঁসে গেলাম। আম্মুটা ও না একটা ছোচা মুখ। কি দরকার নিজের মেয়ের নামে এত বদনাম করার? কালই বাড়িতে গিয়ে আম্মুর সাথে আড়ি কেটে দিব। চাঁদনির নীরবতা দেখে নূর আর কথা না বাড়িয়ে কিচেন রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে সোজা রুমে ঢুকে যায়। চাঁদনি ও নূরের পিছু পিছু রুমে ঢুকে গেল। চাঁদনি রুমে ঢুকেই ওয়ার্ড্রপের উপর থেকে ফোনটা নিয়ে লাবিবা আর জায়মার নাম্বারে মেসেজ করে বলে দেয়, কাল যেন সকাল সকাল এই বাড়িতে চলে আসে। নূর বেড থেকে একটা বালিশ নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। ব্যাপারটা চাঁদনির মোটেও ভালো লাগেনি। তাই সে মুখটা ফুলিয়ে নূরের পিছু পিছু ব্যালকনিতে চলে গেল। নূর বালিশটা ফ্লোরে রেখে যেই না শুতে যাবে অমনি চাঁদনি নূরের জায়গাটা দখল করে নেয়। নূরের আগেই চাঁদনি বালিশটাতে শুয়ে পড়ে। নূর চোখ লাল করে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি পাওয়া না দিয়ে বড় একটা হামি তুলে চোখ দুটো বন্ধ করে বলল, আমিও তোমার সাথে ঘুমাবো। আমার পাশেই শুয়ে পড়ো। নূর চোয়াল শক্ত করে বলল, চাঁদ বেশি বাড়াবাড়ি করছ। আমার মোটেও ভালো লাগছে না। তুমি এখনই বেডে গিয়ে শুবে। চাঁদনি চোখ খুলে কিছুটা সিরিয়াস হয়ে বলল, না না না, আমি তোমার সাথে ফ্লোরে ঘুমাবো। নূর চাঁদনির হাত চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, ফ্লোরে ঘুমালে তোমার ঠান্ডা লেগে যাবে।
সো তুমি বেডে ঘুমাবে। চাঁদনি নূরের হাতটা সরিয়ে শোয়া থেকে উঠে আসাম ধরে বসে মুখটা ছোট বাচ্চাদের মতো করে বলল, ফ্লোরে ঘুমালে তোমার ও ঠান্ডা লেগে যাবে। সো তুমি ও আমার সাথে বেডে ঘুমাবে। নূর মাথায় হাত দিয়ে বসে আছে। সে জানে চাঁদনির সাথে সে কিছুতেই পেরে উঠবে না। নূর কিছুটা হাল ছেড়ে মুখটা কালো করে বসা থেকে উঠে ধীর পায়ে হেঁটে বেডের উপর পা ঝুলিয়ে বসে পড়ল। চাঁদনি ৩২ পাটি বের করে ফ্লোরে পড়ে থাকা পিলোটা নিয়ে সোজা বেডে এসে নূরের পাশে পা ঝুলিয়ে বসে পড়ল। নূরের মুখটা ফ্যাকাশে হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে সে চাঁদনির উপর খুব বিরক্ত। চাঁদনি ব্যাপারটা আঁচ করতে পেরে বসা থেকে উঠে বেড গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। বেডের দুপাশে দুটো বালিশ পেতে দুইজনের মাঝখানে একটা কোল বালিশ রেখে দিল। বিছানা গুছিয়ে চাঁদনি নূরকে উদ্দেশ্য করে বলল, বিছানা গোছানো হয়ে গেছে নূর ভাইয়া, শুয়ে পড়ো, রাত তো অনেক হল। নূর এখনো একই অবস্থায় বসে আছে। মুখটা নিচু করে নূর চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, আমি তোমার সাথে এক বিছানায় ঘুমোতে পারবো না চাঁদ, প্লিজ আমাকে জোর করো না। চাঁদনি মলিন হেসে নূরকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করো না নূর ভাইয়া, আমি তোমার থেকে বউয়ের অধিকার চাইব না। আমাদের মাঝখানে অনেক বড় একটা দেয়াল, যেমনটা মনের জগতে আছে তেমনটা বাহিরের জগতেও আছে। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। নূর এবার পিছু ফিরে দেখল, ওদের দুইজনের মাঝখানে বড় একটা কোল বালিশ পাতা আছে। নূর মলিন হেসে আর দেরি না করে বেডের ডান পাশে শুয়ে পড়ল। নূর চোখ বন্ধ করে মাথায় এক হাত দিয়ে শুয়ে আছে। চাঁদনি লাইট অফ করে নূরের বাম পাশে শুয়ে পড়ল। রাত ৩টা। নূর অনেকক্ষণ ধরে নড়াচড়া করছে। কতক্ষণ এই পাশ তো কতক্ষণ ওই পাশ। কোনো কিছুতেই সে শান্তি পাচ্ছে না। নাক মুখ কুঁচকে কপালে হাত দিয়ে রেখেছে নূর। ওইদিকে চাঁদনি বেঘোরে ঘুমাচ্ছে। দিন দুনিয়ার হুঁশ নেই। নূরের প্রচণ্ড মাথা ব্যথা করছে। মাথা ব্যথার তীব্র যন্ত্রণায় সে শান্তিতে ঘুমাতে পারছে না। নূর আর টিকতে না পেরে শোয়া থেকে বসে ঘুমন্ত চাঁদনির দিকে তাকাল। চাঁদনি ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ঘুমিয়ে আছে। নিষ্পাপ লাগছে চাঁদনিকে। নূর একদৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে। কিছুতেই তার ইচ্ছে করছে না ঘুমন্ত চাঁদনিকে জাগাতে। তাই সে আবার চোখ বন্ধ করে ব্যথাটাকে তুচ্ছ মনে করে নাক মুখ খিচে ঘুমানোর চেষ্টা করছে। প্রায় ৫ মিনিট পর চাঁদনি কিছুটা নড়ে চড়ে উঠল। তার পেটের উপর ভারী কিছুর অস্তিত্ব পেয়ে সে চোখ জোড়া খুলল। চাঁদনি পেটের দিকে লক্ষ্য করে দেখল, নূরের একটা হাত চাঁদনির পেটের উপর পড়ে আছে। চোখে ঘুম নিয়ে চাঁদনি নূরের দিকে তাকিয়ে দেখল নূর নাক মুখ খিচে বন্ধ করে রেখেছে। চাঁদনি কিছুটা উত্তেজিত হয়ে শোয়া থেকে বসে পড়ল। নূরের হাতটা এক হাত দিয়ে ধরে চাঁদনি নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে নূর ভাইয়া? তুমি নাক মুখ খিচে রেখেছ কেন? নূর চোখ বন্ধ করে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, মাথাটা খুব ব্যথা করছে চাঁদ, খুব যন্ত্রণা হচ্ছে। চাঁদনি পেরেশান হয়ে নিচের দিকে ঝুঁকে নূরের কপালে আলতো করে ম্যাসাজ করতে লাগল। চাঁদনির নরম হাতের ছোঁয়া পেয়ে নূর চোখ মেলে তাকাল। চাঁদনি নরম স্বরে নূরকে বলল, চোখ বন্ধ করো, ঘুমানোর চেষ্টা করো, আমি মাথায় ম্যাসাজ করে দিচ্ছি। দেখবে কিছুক্ষণ পর মাথা ব্যথা হাওয়া আয়া হয়ে গেছে। তুমি ঘুমাবে না? না, আমি শুধু তোমাকে দেখব। ঘুমন্ত অবস্থায় তোমাকে অনেক গলুমলু লাগে, কিউট একটা ছোট্ট বাচ্চার মতো লাগে। নূর মলিন হেসে চোখ দুটো বন্ধ করে ফেলল। চাঁদনি খুব যত্ন করে নূরের মাথায় ম্যাসাজ করে দিচ্ছে। প্রায় আধা ঘন্টা পর নূর গভীর ঘুমে তলিয়ে গেল।
চাঁদনিরও কেমন ঝিম লেগে এসেছে। তাই সে নূরের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। সকাল 8টা। নূর আর চাঁদনি দুজন দুজনকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। নূরের বুকে চাঁদনি মাথা রেখে ঘুমিয়ে আছে। নূর ও চাঁদনিকে বুকে চেপে ধরে রেখেছে। দরজায় অনেকক্ষণ যাবৎ খটখট আওয়াজ হচ্ছে। কেউ অনেকক্ষণ ধরে দরজা ধাকাচ্ছে। দরজা ধাক্কানোর আওয়াজে চাঁদনির ঘুমটা ভেঙে গেল। চাঁদনি কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করছে। খুব কষ্টে চোখজোড়া খুলে চাঁদনি সামনের দিকে তাকাল। অমনি সে নিজেকে নূরের বুকে আবিষ্কার করল। চাঁদনি চোখ পিটপিট করে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের ঠোঁটেগুলো কেমন লাল হয়ে আছে। চাঁদনির খুব ইচ্ছে করছে নূরের ঠোঁটে একটা চুমো খেতে। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে নূরের দিকে একটু এগিয়ে খুব সাবধানে নূরের ঠোঁটে একটা চুমো খেয়ে নিল। বেচারা নূর বুঝতেই পারেনি কেউ তাকে ঘুমের মধ্যেই চুমো খেয়ে নিয়েছে। চাঁদনি লজ্জায় মুখটা ঢেকে রেখেছে। নূর একটু নড়েচড়ে আবার চাঁদনিকে টাইট করে জড়িয়ে ধরল। ওইদিকে দরজা ধাক্কানোর আওয়াজ বেড়েই চলছে। চাঁদনি মোচড়া মুচড়ি করতে লাগল নূরের থেকে ছাড়া পাওয়ার জন্য। নূর কিছুটা বিরক্তি নিয়ে কপালটা কুঁচকে বলল, রোজ প্লিজ এত নড়াচড়া করো না, একটু শান্তিতে ঘুমোতে দাও। হুট করে চাঁদনির মনটা খারাপ হয়ে গেল। চোখ দুটো ওয়েল হয়ে উঠল। মুখটা কালো করে চাঁদনি মিনমিন করে বলতে লাগল, তাহলে এতক্ষণ নূর ভাইয়া আমাকে রোজ আপু ভেবে জড়িয়ে রেখেছে? অবশ্যই এটাই তো স্বাভাবিক। নূর ভাইয়া তো শুধু রোজ আপুকেই ভালোবাসে। চাঁদনি এবার প্রচণ্ড রাগ দেখিয়ে নূরের থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। ধস্তাধস্তির জ্বালায় নূর এবার বাধ্য হয়ে চোখ মেলে তাকাল। মুহূর্তেই নূরের মিনমিনে চোখ দুটো বড় বড় হয়ে গেল। নূর এক ঝটকায় চাঁদনিকে ছেড়ে শোয়া থেকে উঠে গেল। রাগে নূরের চোখ দুটো লাল হয়ে গেছে। চাঁদনি ছাড়া পেয়ে শোয়া থেকে উঠে শাড়িটা ঠিক করতে করতে দরজার সামনে গিয়ে দাঁড়াল। চাঁদনি যেই না দরজার খিলে হাত দিতে যাবে অমনি নূর চাঁদনির দিকে তাকিয়ে বলল, শাড়িটা পরা হয়নি, ওয়াশরুমে গিয়ে ঠিক করে এসো, আমি দরজা খুলছি। কথাটা বলেই নূর বেড থেকে উঠে দরজার সামনে দাঁড়াল। চাঁদনি দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। চাঁদনি কোমরে হাত দিয়ে দেখল কোমর থেকে শাড়িটা লুজ হয়ে নিচের দিকে ঝুলে আছে। চাঁদনি বিরক্তি নিয়ে শাড়িটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। নূর যেই না দরজা খুলল অমনি আয়মন আর হিমেল ধরফরিয়ে রুমে ঢুকে পড়ল। নূর কিছুটা অবাক হয়ে ওদের দিকে তাকাল। আয়মন আর হিমেল সন্দেহের দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে? নূর ওদের থেকে মুখ ফিরিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে বলল, ঘুমিয়েছিলাম, তাই লেট হয়েছে। হিমেল শয়তানি হাসি দিয়ে বলল, ঘুমিয়েছিলি নাকি অন্য কিছু করছিলি? নূর কিছুটা রেগে বলল, অন্য কিছু করছিলাম মানে? এমা এমনভাবে বলছিস মনে হচ্ছে ভাজা মাছটা ও উল্টে খেতে জানিস না। আয়মন। নূর কিছুটা রাগ দেখিয়ে বলল, না জানি না, কারণ চাঁদের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। আয়মন কিছুটা মন খারাপ করে বলল, ওকে বুঝলাম। আয়মন এবার পুরো রুমটায় চোখ বুলিয়ে বলল, চাঁদ কোথায়? নূর মুখটা বেঁকিয়ে বলল, ওয়াশরুমে। হিমেল 32 পাটি বের করে বলল, চাঁদ ভাবির শাওয়ার নেওয়া হলে নিশ্চয়ই তুই শাওয়ার নিতে যাবি? নূর বেশ বুঝতে পেরেছে হিমেল কোনো মাইন্ডে কথাটা বলেছে। তাই সে চোখ লাল করে বসা থেকে উঠে হিমেল আর আয়মনকে ধাক্কাতে ধাক্কাতে রুম থেকে বের করছে আর বলছে, সাত সকালে চলে এসেছে আমাকে জ্বালানোর জন্য। যা দুইটাই আমার রুম থেকে বের হ। আয়মন আর হিমেল দাঁত কেলিয়ে হেসে হেসে বলছে, তোমার রিসিপশনের অ্যারেঞ্জমেন্ট করতেই এসেছি আমরা।
এভাবে দূর দূর করে তাড়িয়ে দিল তোমার বৌভাতটাই হবে না। নূর দাঁত কিরমির করে বলল, বৌভাত মাই ফুট, লাগবে না আমার বৌভাত। হুট করে চাঁদনি ওয়াশরুম থেকে বের হয়ে কোমরে 2 হাত গুজে নূরের পিছনে দাঁড়িয়ে বলল, কি বললে তুমি? বউ ভাত তোমার ফুট? নূর এবার ঠেলাঠেলি বন্ধ করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আয়মন আর হিমেল ও সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। চাঁদনি তেড়ে এসে নূরের কলার চেপে ধরে বলল, ওই সময় কি বলেছ আবার বলো? নূর একটা শুকনো ঢোক গিলে বলল, কই কিছু না তো। আমি আবার কি বললাম? চাঁদনি নাকটা ফিলিয়ে বলল, সত্যি কিছু বলনি? নূর একটা মলিন হাসি দিয়ে বলল, না না একদম না, কিছুই বলিনি আমি। চাঁদনি এবার নূরের কলারটা ছেড়ে একটা মুচকি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আয়মন আর হিমেল হেসে কুটি কুটি। দুজনই হাসতে হাসতে নূরের খাটের উপর গা এলিয়ে দিল। নূর কপাল চাপড়াতে চাপড়াতে আয়মন আর হিমেলকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে বহুত ডেঞ্জারেস, ওর সাথে আমি ঠিক পেরে উঠি না। জানিস কাল কতবার আমাকে নাকানি চুবানি খাইয়েছে? জোর করে আমাকে দিয়ে কাজও করিয়েছে। এখন যদি ব্যাপারটা চেপে না যেতাম তাহলে নিশ্চয়ই আমাকে রোলার দিয়ে পিষে পিষে রোল বানাতো। যখন তখন আমার কলার চেপে ধরে। কিছু বলতে পারি না, সহ্যও করতে পারি না। কিছু বললেই ভ্যা ভ্যা করে কেঁদে কেটে পুরো বাড়ি এক করে ফেলবে। এরপর সবাই এসে আমাকে কেলানি দিবে, বিশেষ করে আম্মু। তাই শান্তি বজায় রাখার জন্য নিজেকে দমিয়ে নিলাম। আয়মন আর হিমেল হাসি থামিয়ে শোয়া থেকে বসে পড়ল। দুজনই নূরকে উদ্দেশ্য করে বলল, চাঁদই ঠিক আছে তোর জন্য, একেবারে খাম্বার মতো সোজা করে ফেলবে তোকে। নূর চোখ রাঙ্গিয়ে ওদের দুইজনের দিকে তাকাল। আয়মন কিছুটা ভয় পেয়ে বসা থেকে উঠে নূরের কাঁধে হাত রেখে বলল, নিচে চল, আঙ্কেল বলেছে 3 জন মিলে বৌভাতের অ্যারেঞ্জমেন্ট করতে। কিছুক্ষণ পরেই সোহানি আপুরা চলে আসবে, এলাকার লোকজনও চলে আসবে। নূর কিছুটা বিরক্তি নিয়ে বলল, তোরা যা, আমি একটু পরে আসছি। কথাটা বলেই নূর ওয়াশরুমে ঢুকে গেল। আয়মন আর হিমেল কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে নীরের রুমে চলে গেল। চাঁদনি কিচেনে গিয়ে সাবরিনা আবরারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। কাজের কাজ তো মোটেও করছে না, কেবল অকাজ করে বেড়াচ্ছে। সাবরিনা আবরার খুব ভালো রান্না করতে পারে, তাই পুরো বৌভাতের রান্না আজ উনি নিজের হাতেই রাঁধবে। 3 জন মহিলা উনার সাথে হেল্পার হিসেবে আছে। সবজি থেকে শুরু করে মাছ মাংস সব উনারা কেটে কুটে দিচ্ছে। আর সাবরিনা আবার আর উনার হাতের জাদু দিয়ে রান্না করছে। মাঝখান থেকে চাঁদনি খন্তি নাড়া করছে। মাঝে মাঝে হাতে গরম ভাপও লেগে যাচ্ছে। সাবরিনা আবরার অনেক বলে ও চাঁদনিকে কিচেন থেকে বের করতে পারছে না। হুট করে পিছন থেকে কেউ এসে চাঁদনির চোখ দুটো চেপে ধরল। চাঁদনি 32 দাঁত বের করে খিলখিল করে হেসে বলে উঠল, লাবু চোখটা ছাড়, আমি জানি তুই আর জাম্বু চলে এসেছিস। লাবিবা চাঁদনির চোখ থেকে হাতটা সরিয়ে বলল, উফফ ধরে ফেললি, আমরা ভেবেছি তোর সাথে একটু লুকাছুপি খেলব। চাঁদনি পিছু ফিরে জায়মা আর লাবিবাকে জড়িয়ে ধরে বলল, চাঁদের সাথে নো লুকাছুপি। চাঁদ কিন্তু খুব ধূর্ত। জায়মা চাঁদনিকে ছেড়ে মুখটা বাঁকা করে বলল, ধূর্ত না ছাই, তোর মাথায় তো গোবর ভরা। চাঁদনি চোখ লাল করে লাবিবাকে ছেড়ে যেই না জায়মাকে ধরতে যাবে অমনি জায়মা দিল এক ভৌ দৌড়। পুরো ড্রয়িং রুম জুড়ে দৌড়াচ্ছে জায়মা, আর চাঁদনি জায়মার পিছু পিছু ধাওয়া করছে।
অনেক চেষ্টা করে ও চাঁদনি জায়মাকে ধরতে পারছে না। চাঁদনি কিছুটা হাঁফিয়ে কোমরে হাত দিয়ে বলল, দাঁড়া জাম্বুর বাচ্চা, খেয়ে দেয়ে শক্তি করে নেই, এরপর তোকে ধরব। কথাটা বলেই চাঁদনি কিচেনে দৌড় দিল। লাবিবা আর জায়মা ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। চাঁদনি পেটে হাত দিয়ে মুখটা কুঁচকে সাবরিনা আবরারকে পেছনে থেকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, ও ও খালামনি, কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে আমার। সাবরিনা আবরার জিভ কেটে বলল, এই রে, আমি তো ভুলেই গেছি, আজ আমি আমার মেয়ের ফেভারিট মাটন বিরিয়ানি রান্না করেছি। নূর আর তোর খাবারটা তুলে রেখেছি, দাঁড়া দাঁড়া আমি এখনই দিচ্ছি। কথাটা বলেই সাবরিনা আবরার চাঁদনির হাত ধরে চাঁদনিকে ডাইনিং টেবিলে নিয়ে গেল। হটপটের ঢাকনাটা তুলে উনি 2টা প্লেটে বিরিয়ানি বাড়ছে। বিরিয়ানির ঘ্রাণটা চাঁদনি নাক টেনে টেনে পেটের ভিতর ঢুকিয়ে নিচ্ছে। হুট করে লাবিবা আর জায়মার মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল। দুজনই ফোন নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। এক পর্যায়ে লাবিবা জায়মার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে দিল এক ভো দৌড়। দৌড়াতে দৌড়াতে লাবিবা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। ওইদিকে আয়মন, নূর আর হিমেল সিঁড়ি বেয়ে নিচে নামছে। লাবিবা পিছনের দিকে তাকিয়ে হাসছে আর দৌড়াচ্ছে। হুট করে লাবিবা সিঁড়ির ঘর্ষণে পা উল্টে পড়ে যেতে নিলেই কেউ তাকে আষ্টেপিষ্টে ধরে ফেলে। লাবিবা ভয়ে চোখ মুখ খিচে রেখেছে। আয়মন লাবিবাকে বুকের ভিতর চেপে ধরেছে। চাঁদনি বিরিয়ানির প্লেটটা হাতে নিয়ে চোখগুলো গোল গোল করে মুখে হাত দিয়ে লাবিবা আর আয়মনের দিকে তাকিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, ওমা গো টুরু লাভ। চাঁদনির কথা শুনে আয়মন থতমত খেয়ে লাবিবাকে ছেড়ে দিল। বাড়ি শুদ্ধ সবাই হেসে কুটি কুটি। জায়মা পারছে না হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে। নূর আর হিমেল পেটে হাত দিয়ে হাসছে। লাবিবা আর আয়মন পারছে না মাটি গর্ত করে মাটির ভিতর ঢুকে যেতে। লজ্জায় ওদের মাথা কাটা যাচ্ছে। লাবিবা আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে নিচে নেমে জায়মার পাশে সোফায় বসে পড়ল। চাঁদনি এখনো গোল গোল চোখ নিয়ে কিছুক্ষণ আয়মনকে দেখছে তো কিছুক্ষণ লাবিবাকে। নূর হাসতে হাসতে আয়মনের কাঁধে হাত রেখে মৃদু চিৎকার দিয়ে বলল, আয়ু আসলেই কি এটা টুরু লাভ? আয়মন চোখ লাল করে নূরের দিকে তাকিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, একটা অন্ধ মেয়েকে বাঁচিয়েছি, এখানে টুরু লাভ কোত্থেকে আসল? লাবিবা কথাটা ঠিক নিতে পারেনি, সাপের মতো ফুসফুস করে ফনা তুলতে তুলতে দৌড়ে এসে আয়মনের মুখোমুখি দাঁড়াল। লাবিবাকে দেখেই আয়মন শুকনো ঢোক গিলতে লাগল। লাবিবা চোখ লাল করে আয়মনের দিকে তাকিয়ে গড়গড় করে বলতে লাগল, সিঁড়ির সাথে পা ফসকে পড়ে যাচ্ছিলাম, অন্ধ হলে নিশ্চয়ই সিঁড়িতে উঠতে পারতাম না, আপনার চড়িয়ে দোষ আছে, এজন্যই আমাকে এভাবে নির্লজ্জের মতো জড়িয়ে ধরেছেন। আপনি আপনার চড়িয়ে দায়ভাব আমার উপর চাপাচ্ছেন। মুহূর্তেই আয়মন চোখ মুখ লাল করে লাবিবার মাথায় মাথা লাগিয়ে দাঁত কিরমির করে বলল, ভালো করতে গেলেই দোষ? একটা মানুষকে বাঁচানোর জন্য তাকে আঁকড়ে ধরলাম আর সে কিনা আমাকে ক্যারেক্টার লেস বানিয়ে দিল। মানবতা বলতে কিছুই রইল না। মানবতা মাই ফুট। ক্যারেক্টার লেস ছেলে কাহিকা, প্রতিবন্ধী, কানি, অটিস্টিক মেয়ে কাহিকা। আপনার এত বড় সাহস আপনি আমাকে কানি বলেন? শুধু কানি না, প্রতিবন্ধী আর অটিস্টিকও। তুই অটিস্টিক, তোর 14 গোষ্ঠী অটিস্টিক। এই তুমি আমাকে তুই বললে কেন? তুই বলবো না তো কি বাবু, সোনা বলবো? আপনি বলবে। বয়সে আমি তোমার বড়। বয়সে বড় বলে মাথা কিনে নিয়েছেন নাকি? বেটা উগান্ডা, নাইজেরিয়া। এভাবেই দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেছে। চাঁদনি ওদের পাশে দাঁড়িয়ে মুখে 1 চামচ বিরিয়ানি পুড়ে শান্ত কণ্ঠে বলল,
ওমা গো, টুরু ঝগড়া অনেক ভালো হচ্ছে। প্লিজ তোমরা কন্টিনিউ করো। আমি হলাম তোমাদের রেফারি। আয়মন আর লাবিবা ঝগড়া থামিয়ে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি খুব মনোযোগ দিয়ে বিরিয়ানির প্লেট থেকে বিরিয়ানি খাচ্ছে। আয়মন আর লাবিবা চাঁদনি দিকে কিছুটা তেড়ে আসল। চাঁদনি ওদের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে বলল, বিরিয়ানির টুরু লাভার আমি, তাই বিরিয়ানি পেয়ে দিন দুনিয়া ভুলে গেছি। কি সব উটকো কথা বার্তা মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। করো না কর, তোরা ঝগড়া কর, আমি বরং আমার জামাইরে নিয়ে যাই। চাঁদনির কথা শুনে নূর যেই না পালাতে লাগল অমনি চাঁদনি খপ করে পিছন থেকে নূরের হাত ধরে ফেলল। নূর মুখটা কাচু মাচু করে মনে মনে বিড়বিড় করে বলতে লাগল, নিশ্চয়ই এখন আমাকে জোর করে বিরিয়ানি খাওয়াবে। না জানি বিরিয়ানির পুরো হটপটই আমার পেটে পুরে দেয়। এই মেয়ে আজ আমার পেটের অসুখ বাঁধিয়ে ছাড়বে। নূর আবার কপাল চাপড়াতে চাপড়াতে বলল, নূর তু তো গায়া কামছে। লাবিবা আয়মনকে একটা ভেঙচি কেটে উড়োনাটা আয়মনের মুখের সামনে দিয়ে উড়িয়ে একে বেঁকে হাঁটতে হাঁটতে জায়মার সাথে সোফায় বসে পড়ল। ওইদিকে চাঁদনি নূরকে টানতে টানতে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। নূর কিছুক্ষণ পর পর শুকনো ঢোক গিলছে। চাঁদনি বিরিয়ানির আরেকটা প্লেট নূরের সামনে এগিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, পুরো প্লেট সাবার করবে কেমন? নূর মুখটা কাচুমাচু করে চাঁদনির দিকে তাকিয়ে বলল, চাঁদ আমি এত বেশি বিরিয়ানি খাই না, কেমন গা গোলায়, প্লিজ আরও কমিয়ে দাও। চাঁদনি চোখ লাল করে নূরের দিকে তাকালো। নূর কিছুটা ভয় পেয়ে আল্লাহর নাম নিয়ে গাপুস গুপুস গিলতে লাগল। নূর খাচ্ছে আর মনে মনে বলছে, আজকের দিনটাই আমাকে জ্বালিয়ে নাও, কাল থেকে তোমার কাহিনী খতম, আর কোনো দিন ও তোমার মুখ দর্শন করব না। চাঁদনি খাচ্ছে আর আহাহ করে বিরিয়ানির গুণগান করছে। আয়মন কিছুটা লোভাকাতুর ভঙ্গিতে চাঁদনির পাশে এসে দাঁড়াল। আয়মন চাঁদনির খাওয়া দেখছে আর ঢোক গিলছে। চাঁদনি ব্যাপারটা আঁচ করতে পেরে চোখ বন্ধ করে বিরিয়ানির স্বাদ নিচ্ছে আর বলছে, আহ হোয়াট বিরিয়ানি, ইচ্ছে তো করছে বিরিয়ানির সাগরে ডুবে যাই। খালামনি কি ভালোই না বিরিয়ানি রান্না করে, যত খাই ততই যেন টেস্ট বেড়ে যায়। মাটন দিয়ে পুরো বিরিয়ানিটা ভরা, প্রতিটা কামড়ে কামড়ে মাটন পড়ছে। ঈশ্বস আমার খাবারে যেন কারো নজর না লাগে। আয়মনের জিহ্বা বের হয়ে যাচ্ছে, জিভে পানি লকলক করছে। আয়মনের অবস্থা দেখে সোফায় বসে থাকা লাবিবা হেসে কুটিকুটি। চাঁদনি ও আর চোখে তাকিয়ে তাকিয়ে আয়মনকে দেখছে। হিমেল এখনো সিঁড়িতে দাঁড়িয়ে ফোনে স্ক্রুলিং করছে। নূর মুখে বিরিয়ানি পুড়ে গালে হাত দিয়ে আয়মনকে দেখছে। আয়মন কোনো রকমে জিহ্বার জলটাকে সংযত করে বড় করে একটা ঢোক গিলে চাঁদনির হাত থেকে বিরিয়ানির প্লেটটা ছিনিয়ে নিয়ে গোপাগপ গিলতে লাগল। সাথে সাথেই চাঁদনি ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। আয়মন চাঁদনির দিকে পাওয়া না দিয়ে গোপাগপ গিলেই যাচ্ছে। চাঁদনির কান্নার আওয়াজে উপস্থিত সবাই কানে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। চাঁদনি এবার কান্নার মাত্রা বাড়িয়ে দিয়ে হাত পা ছুড়াছুড়ি শুরু করেছে। নূর তাড়াতাড়ি করে ওর বিরিয়ানির প্লেটটা চাঁদনির দিকে এগিয়ে দিল। এতে ও চাঁদনির থামার নাম নেই। নূর কিছুটা বিরক্ত নিয়ে চাঁদনির মুখে এক চামচ বিরিয়ানি পুড়ে দিল। চাঁদনি এবার কান্না থামিয়ে শান্ত হয়ে বিরিয়ানি চিবুতে লাগল। সবাই এবার কান থেকে হাতটা সরিয়ে বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়মন টেবিলে বসে আরাম করে বিরিয়ানি খাচ্ছে। নূর চাঁদনিকে এক চামচ খাইয়ে দিয়ে যেই না টেবিল ছেড়ে উঠতে লাগল অমনি চাঁদনি নূরের হাত টেনে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, নূর ভাই প্লিজ খাইয়ে দাও না, তোমার হাতে আলাদা টেস্ট আছে। নূর কপাল ভাঁজ করে কিছুটা বিরক্তি প্রকাশ করে চেয়ারে বসে আবার চাঁদনিকে খাওয়াতে শুরু করল।
এর মাঝেই নীর আর হাবিব আবরার হাতে করে সাদা অর্কিড ফুল আর ফুটন্ত লাল গোলাপ নিয়ে হাজির। চাঁদনি এবার খাওয়া ফেলে দৌড়ে হাবিব আবরারের থেকে ফুলগুলো ছিনিয়ে ফুলের ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ল। কতক্ষণ সে এই ফুলের ঘ্রাণ নিচ্ছে তো কতক্ষণ ওই ফুলের ঘ্রাণ নিচ্ছে। নীরের হাতে রয়েছে ফুটন্ত লাল গোলাপ। চাঁদনি এবার নীরের হাত থেকে ফুলগুলো ছিনিয়ে ফুটন্ত গোলাপের ঘ্রাণ নিচ্ছে। হাবিব আবরার হেসে হেসে চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে একটা, কিছুক্ষণ পরে তো এই ফুলগুলো দিয়েই তোকে সাজানো হবে। আমার মেয়েটাকে তখন ছোট্ট একটা গলুমলু পরি লাগবে। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে হাবিব আবরারকে উদ্দেশ্য করে বলল, ঈশ্বস আমার বুঝি লজ্জা লাগে না? পিছন থেকে সাবরিনা আবরার খুন্তি হাতে নিয়ে চাঁদনি, জায়মা আর লাবিবাকে উদ্দেশ্য করে বলল, এই তোরা তিনটাই এখন রুমে গিয়ে রেডি হয়ে নে। তোদের সাজু গুজু করতে তো আবার সারাদিন পার হয়ে যাবে। আমি মর্জিনাকে দিয়ে তোদের জন্য সিলেক্ট করা শাড়ি আর অর্নামেন্টসগুলো পাঠিয়ে দিচ্ছি। সুন্দর করে রেডি হয়ে ফিটফাট হয়ে থাক। কিছুক্ষণ পরেই সব মেহমানরা চলে আসবে। সামিয়া আর সোহানি ও এলো বলে, সো বনিতা না করে সেজেগুজে রেডি হয়ে নে। কথাগুলো বলেই সাবরিনা আবরার আবার কিচেনে ঢুকে গেল। চাঁদনি ওর হাতের ফুলগুলো নীরের হাতে ধরিয়ে জায়মা আর লাবিবার হাত ধরে সিঁড়ি বেয়ে লাফাতে লাফাতে রুমে ঢুকে গেল। আয়মন পেট পুজো সেরে দুই হাত দুই দিকে টানা দিয়ে পানি ভর্তি গ্লাসটা এক চুমুকে শেষ করে ফেলল। নূর রাগ দেখিয়ে বিরিয়ানির প্লেটটা ধরাম করে টেবিলের উপর রাখল। আয়মন কিছুটা থতমত খেয়ে নূরের দিকে তাকিয়ে বলল, এমন ধুরুম ধুরুম শুরু করলি কেন? এত রাগ দেখানোর মানে কি? নূর চোখ দুটো লাল করে দাঁত গিজগিজ করে আয়মনের দিকে তাকিয়ে বলল, চোখের সামনে এত ন্যাকামি আমার সহ্য হচ্ছে না। রোজ যদি বেঁচে থাকত তাহলে আজ চাঁদের জায়গায় রোজ থাকত, আমিও খুব খুশি থাকতাম। কিন্তু দেখ, রোজের জায়গায় এখন আমার অন্য কাউকে সহ্য করতে হচ্ছে। মনের সাথে ঠিক পেরে উঠছি না। আমি একটু নিস্তার চাই, কিন্তু তাও পারছি না। সব দিক থেকে সবাই আমায় ঘিরে রেখেছে, কেউ আমাকে একটু পার্সোনাল স্পেস দিচ্ছে না। আই বেডলি নিড এ পার্সোনাল স্পেস। কথাগুলো বলেই নূর হনহনিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। চোখে অসংখ্য জল নিয়ে নূর বাইক নিয়ে রাস্তায় বের হয়ে গেল। আয়মন চেয়েও নূরকে আটকাতে পারল না। হয়তো আয়মন ইচ্ছে করেই নূরকে আটকায়নি। এই মুহূর্তে আসলেই নূরের একটা পার্সোনাল স্পেস দরকার, যেটা নূর ডিসার্ভ করে। হাবিব আবরার, নীর আর হিমেল নূরের যাওয়ার পথে তাকিয়ে আছে। কেউ আটকায়নি নূরকে। সবাই বিবেকের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে। হুট করে নূরের এসব পাগলামি হয়তো অস্বাভাবিক কিছুই না। যে কোনো কেউ নূরের জায়গায় থাকলে হয়তো এই রকমই করত। আয়মন ব্যাপারটাকে মলিন হাসি দিয়ে উড়িয়ে হিমেল আর নীরকে উদ্দেশ্য করে বলল, মন ভালো হলে নূর ঠিকই ফিরে আসবে। আমরা আমাদের কাজে লেগে পড়ি। ফুলগুলো দিয়ে অন্তত ড্রয়িং রুমটা সাজিয়ে ফেলি। আয়মনের কথায় সম্মতি জানিয়ে নীর আর হিমেল ফুলগুলো নিয়ে ড্রয়িং রুমটা সাজাতে শুরু করল। ওইদিকে চাঁদনি শাওয়ার নিয়ে গায়ে একটা সাদা টাওয়াল জড়িয়ে চুলগুলো ছেড়ে পুরো রুম ঘুরে নাচছে আর গুনগুন করে গান তুলছে। খুব খুশি সে। মনে হচ্ছে সাপের 5 পা পেয়ে গেছে। সাবরিনা আবরার মর্জিনাকে দিয়ে একটু আগেই জাম কালার একটা কাতান শাড়ি আর ম্যাচিং করা অর্নামেন্টস চাঁদনির রুমে পাঠিয়ে দিয়েছে। লাবিবা আর জায়মা শাড়ি আর অর্নামেন্টসগুলো খুঁটে খুঁটে দেখছে। চাঁদনির গুনগুনিয়ে গানের আওয়াজ প্রখর থেকে প্রখরতর হচ্ছে। জায়মা আর লাবিবা সহ্য করতে না পেরে বেডে থেকে উঠে ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে থাকা চাঁদনির সামনে তেড়ে গেল। চাঁদনি চুল আঁচড়াচ্ছিল আর আতিফ আসলামের তেরা হনে লাগাহু গানটা গাইছিল।
জায়মা আর লাবিবার রাগান্বিত চেহারাটা দেখে চাঁদনি একটা শুকনো ঢোক গিলে চিরুনিটা ড্রেসিং টেবিলে সুন্দর করে গুছিয়ে রেখে ওদের দিকে তাকিয়ে একটা ক্লোজ আপ স্মাইল দিল। লাবিবা আর জায়মা চাঁদনিকে টেনে বেডের উপর বসিয়ে দিল। এরপর ওর হাতে ব্লাউজ আর পেটিকোটটা ধরিয়ে দিয়ে বলল ওয়াশরুম থেকে চেঞ্জও করে আসতে। চাঁদনি ও লক্ষ্মী মেয়ের মতো ওয়াশরুমে ঢুকে প্রায় 10 মিনিট পর চেঞ্জও করে আবার রুমে ফিরে এলো। লাবিবা আর জায়মা চাঁদনিকে শাড়ি পরাতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবে এক এক করে জায়মা আর লাবিবা চাঁদনিকে সাজাতে শুরু করল। অর্নামেন্টস থেকে শুরু করে খোপায় সাদা অর্কিড, লাল গোলাপ সব পরানো হল। মাথায় একটা রাউন্ড টিকলিও পরানো হল। হাত ভর্তি চুড়ি, ঠোঁট ভর্তি লিপস্টিক, চোখ ভর্তি কাজল। অসম্ভব সুন্দরী লাগছে চাঁদনিকে। নিঝুম রাতে জলে ওঠা জোনাকি পোকার মতো জ্বলজ্বল করছে চাঁদনির পুরো শরীর। সাজানো শেষে জাম কালার দোপাট্টা দিয়ে চাঁদনির চাঁদ মুখটাকে ঢেকে দেওয়া হল। ঘোমটার গণ্ডি পেরিয়ে ও চাঁদনির চাঁদ মুখটা জ্বলজ্বল করছে। লাবিবা আর জায়মা হা হয়ে চাঁদনিকে দেখছে। অবিশ্বাস্য সুন্দরী লাগছে চাঁদনিকে। চাঁদনির এই চোখ ধাঁধানো রূপে যে কোনো ছেলে ঘায়েল হয়ে যাবে। একবার চাঁদনির নজরে নজর রাখলে নজর সরাতেই ইচ্ছে করবে না। চাঁদনিকে সাজিয়ে গুজিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে দেওয়া হল। সামনে থাকা বড় আয়নাটার দিকে চাঁদনি তুলে তাকাল। চাঁদনি নিজেকে আয়নায় দেখছে আর মিটমিট করে হাসছে। লাবিবা আর জায়মা চাঁদনির ঘোমটাটা তুলে মুচকি হেসে চাঁদনির দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা। নাদুস নুদুস ছোট্ট একটা হুর পরি লাগছে তোকে। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে বলল, আজ নূর ভাইয়াকে ঘায়েল করতে পারবো তো? খুব করে চাই আজ যেন নূর ভাইয়া আমার থেকে চোখ সরাতে না পারে। আরে পারবি পারবি, খুব পারবি। আমাদের চাঁদ রোজ আপুর থেকে ও সুন্দরী। নূর ভাইয়া আজ ঘায়েল হবেই। জায়মা। চাঁদনি লজ্জায় মুখটা ঢেকে ফেলল। দুপুর 2টা। আয়মনরা ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। রুমের চারপাশে সাদা অর্কিড আর লাল গোলাপে ছেয়ে আছে। দারুণ একটা স্মেল আসছে পুরো রুম থেকে। ড্রয়িং রুমের কর্নারে দুটো সোফা পাতা হয়েছে। দুটো সোফাই ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। চাঁদনি আর নূরকে এই দুটো সোফায় বসানো হবে। চাঁদনি আর জায়মাদের পরিবার এতক্ষণে চলে এসেছে। সোহানি আজ নীল পাড়ের শাড়ি পরেছে। চুলগুলো হাত খোপা করেছে। নীল শাড়িতে সোহানিকে অপরূপা লাগছে। নির্ঘোর লাগা দৃষ্টিতে সোহানির দিকে তাকিয়ে আছে। সোহানি নীরের থেকে চোখ সরিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে চাঁদনির রুমে চলে গেল। এলাকার লোকজনরাও এক এক করে চলে এসেছে। চাঁদনির আম্মু, জায়মার আম্মু সাবরিনা আবরারের সাথে হাতে হাত মিলিয়ে কাজে লেগে গেল। আয়মন, নীর আর হিমেল সোফায় বসে এলাকার মুরব্বিদের সাথে কথা বলছে। হাবিব আবরার এসে ওদের তিনজনের মাঝখানে বসে ওদের তিনজনকে উদ্দেশ্য করে বলল, এবার তোমরা গিয়ে রেডি হয়ে নাও। নূরকে ফোন করে বলো যেখানেই আছে তাড়াতাড়ি চলে আসতে। একটু পরেই মেহমান অতিথিরা চলে আসবে। চাঁদ আর নূরকে একসাথে দেখতে চাইবে। সো হারি আপ। ওরা তিনজনই বসা থেকে উঠে সমানে নূরের নাম্বারে কল দিতে লাগল। কিন্তু বারবারই ফোনটা সুইচ অফ আসছে। প্রায় 15 মিনিট ধরে ওরা তিনজনই একের পর এক নূরের নাম্বারে কল দিয়ে যাচ্ছে। ওরা বারংবারই হতাশ হচ্ছে। তিনজনের শরীর থেকে ঘাম ঝরছে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মনের মধ্যে অজানা ভয় কাজ করছে। চলবে।